শেয়ার করে দিয়েছি এদিকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক ধৈর্য সহকারে আপনারা আগে সেশনটিও দেখেছেন। সবার প্রয়োজন এবং আশা করি অনেকে কিছু দিক নির্দেশনা পেয়েছেন আপনাদের জন্য, ভালোর জন্য, যে কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারি, আমাদের ন্যাচারাল স্কিল অ্যাকাউন্টগুলো কিভাবে আমরা সুরক্ষা রাখতে পারি। তো এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বড় ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ ফরেস্টের সাথে যুক্ত। তিনি কিছু জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে আমাদের দিক নির্দেশনা করবেন। জি দাদা, আচ্ছা, প্রথমেই যেমন জানতে চাচ্ছি যে আসলে বিগিনাররা ট্রেডিং করার ক্ষেত্রে কি কি ভুল করে। কতটা বুঝি নাই, আরেকবার বলতে হবে। জি জি, বিগিনাররা ট্রেডিং করার ক্ষেত্রে কি কি ভুল করে। ট্রেডিং, যারা বিগিনার তারা কি কি ভুল করে থাকে নাকি? জি জি, শুরুতে। বিগিনারদের প্রথম যে ভুলটা সেটা হচ্ছে তাদের মনে হয় যে তারা বাই সেল দিলেই প্রফিটে যাবে। তো দেখা যায় যে সে একটা ট্রেড প্রথমে সে ট্রেন্ডের দিকে বলতে একটা ট্রেড দেখা যাচ্ছে এখন গোল্ডের আজকের দিনটা বলি। গোল্ড আজকে যেটা হলো, এখন বাই ট্রেন্ড চলছে স্বাভাবিকভাবে। গত শেষ ফ্রাইডেতে এটা সেল দিয়ে শেষ। এই সেল ক্যান্ডেলগুলো দেখে কিন্তু অনেকে সেলে ঢুকে যায়। তো $2, $1 বা কিছু যখন প্রফিট চলে তারা কি করে, এই প্রফিটটা টেক করে, যে একটা প্রফিট তো আমার হচ্ছে, এই প্রফিটটা আমি নিয়ে নিই। তখন তারা এই প্রফিটটা নিয়ে কিন্তু দেখা যায় পরে আবার আরেকটা ট্রেড দিল যেটা তাদের লসে চলছে, এবং ওই লসটা তারা কিন্তু তখন ক্যারি করে বসে থাকে, মানে তারা এই লসটা কিন্তু ধরে বসে থাকে। আর এই লসটা ধরে বসে থাকার কারণে কিন্তু দেখা যায় একটা সময় সে কয়েকটা ট্রেড দেয়, যেটা প্রফিটে আসছে সেটা সে আহ, রাখছে, আর যেটা লস করছে সেটা কিন্তু সে ছাড়ছে না, সে এটা ধরে বসে আছে। এই এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর কারণেই কিন্তু বেশিরভাগ লস করে। দেখা যায় তার অ্যাকাউন্টে 10টা ট্রেড, 5টা ট্রেড সে প্রফিটে ক্লোজ করে দিয়েছে, 3টা ট্রেড সে প্রফিটে ক্লোজ করে দিয়েছে, বাট 2টা 3টা ট্রেড সে আটকায় রাখে। ওই 2-3টা ট্রেড কিন্তু তার হেডেক হয়ে যায়। অর্থাৎ লস যে মানার একটা আহ, ইচ্ছা শক্তি সেটা থাকে না, বা লস মেনে নিতে চাচ্ছে না। আর এটাই কিন্তু পরবর্তীতে তার অ্যাকাউন্ট গ্রো করার জন্য যথেষ্ট পরিমাণ কারণ যদি হয়ে হয় যায়। তো 12টা বাজে কথা বলতে হবে। এছাড়া নতুনরা আরো কিছু ভুল করে থাকে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে তারা অ্যানালাইসিস করতে চায়। অর্থাৎ তারা যে সময় নিয়ে অ্যানালাইসিস করবে, এই জিনিসটা আসলে তাদের মানে মেমোরিতে আসে না। মানে সময় নিয়ে যে অ্যানালাইসিস করবে, আরে না মার্কেট তো পড়তেছে, আরে না প্রাইস এখন যাচ্ছে ডাউনের দিকে বা আপ যাচ্ছে, বাই সেল একটা করবে, কিছুটা প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাবো। এই যে কিছুটা প্রফিট আমরা নিয়ে ওইটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায়। এটাই আমাদের লসের মূল কারণ হয়ে দাঁড়ায়। তারপর এছাড়া অনেক যে ক্ষেত্রে আমি, দেখা যায় যে ওভার ট্রেডিং প্রবণতা, তাদের ওভার ট্রেডিং করে। এটা তো ওভার ট্রেডিং অবশ্যই। আমি যেমন আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে বলি, একদম লজ্জা নাই এখানে কিছু, কারণ হচ্ছে এই ব্যবসাটা লাভ লসের ব্যবসা। বিলিয়নিয়ারের ব্যবসা বলি, মিলিয়নিয়ারের ব্যবসা বলি, আসছি ফকির টাইপের হয়ে ব্যবসা করতে, 100 ইউএসডি নিয়ে ট্রেড করতে। তো কদিন আগে আমিও 100 ইউএসডি দিয়ে একটা অ্যাকাউন্ট করি। দেখা যাচ্ছে ওই অ্যাকাউন্টে আমি 0.01 দিয়ে যখন ট্রেড নিই, সেটার ম্যানেজমেন্ট কোথায়, মানি ম্যানেজমেন্ট কোথায়? আমি 3 পিপস, 10 পিপস, 15 পিপসের স্টপ লস দিয়ে খুব একটা ট্রেড করিই না, অভ্যাসই নাই, 2014 পরে করিই নাই। তাহলে হঠাৎ করে এই স্টাডি বা এই স্ট্র্যাটেজিতে ফিরে যাওয়া আমার জন্য খুব কঠিন। আমি আসলে এই অ্যাকাউন্টে আমি মানি ম্যানেজমেন্ট করার ক্ষমতা হারাই দিচ্ছি। কিন্তু আপনার ব্যালেন্সটা যদি একটা সিস্টেমের মধ্যে থাকে, একটা লিমিটেড ব্যালেন্স থাকে, যেমন আমি বলি স্ট্যান্ডার্ড একটা ব্যালেন্স। মনে করেন যে আপনি $1,000 দিয়ে ব্যবসাটা শুরু করলেন, 1,000 ইউএসডি। আপনি কোনো ফরেক্স এর কিছুই বুঝেন না, একদম কিছুই বুঝেন না, আপনি জিরো। কিন্তু আপনার দ্বারা সম্ভব এখানে প্রফিট করার। কি হবে? শুধুমাত্র আপনার সাইকোলজিক্যাল জায়গায় যদি আপনি
ঠিক থাকেন। কিভাবে? আপনার ব্যালেন্সটা যখন বড় 1000, তখন আপনি চিন্তা করছেন আমার 1000 ব্যালেন্স আছে, আমি এখানে মানি ম্যানেজমেন্ট, আমি আজকে বলেছিলাম আপনাকে আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সাইকোলজিক্যাল জায়গাটা সবার ঠিকঠাক নাও থাকতে পারে। সাইকোলজি এমন একটা ব্যাপার, যেমন আমি 100 ইউএসডির অ্যাকাউন্ট বললাম আপনাকে, 80 ইউএসডি দিয়ে আমি শুরু করেছি। আমি গোল্ডে পরপর কয়েকটা স্টপ লস খাওয়ার পর আমার 40 ইউএসডি নাই হয়ে যায়, আর 40 ইউএসডি আছে, আমি কি ট্রেড করবো? কিন্তু আমার সাইকোলজিক্যাল জায়গা, আমি গত 8-9 বছরে আমার একটা জায়গায় স্ট্রং বিল্ড আপ করা আছে, বিধায় আমি কোনো রকম টিকে আছি এখনো। কিন্তু যদি যদি এখানে দেখা যায় যে আমার ব্যালেন্সটা আমি টিকানোর জন্য ওভার ট্রেডিং করলাম, কয়েকটা ট্রেড লটের পর লট দিলাম, দেখা গেল দেওয়ার পরে আবার লস মানলাম না, এটা কিন্তু আমাকে বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। হ্যাঁ, এটা বড় ধরনের লস করে ফেলতে পারতো। বাট আমি যেটা করেছি, আমি আমার সেট আপে লস মেনে মেনে 5টা ট্রেডে লস মানলে 5টা ট্রেডে লাভ টেনেছি, এভাবে করেই আমি আসছি। তো মানি ম্যানেজমেন্টের যে কথাটা বলছিলাম, এখানে কেউ যদি মানি ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমি বলবো প্রশ্ন করার জন্য। আহ, তো মানি ম্যানেজমেন্ট নিয়ে যদি কেউ প্রশ্ন করার থাকে বা কিভাবে করে করবেন, আমি এখানে দেখতে পাচ্ছি না কেউ প্রশ্ন করছেন কিনা বা কারা এখন আছে। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার যদি 1000 ব্যালেন্স থাকে, আপনি প্রথমে সেট করুন কত পার্সেন্ট আপনি লস করতে রাজি, কত পার্সেন্ট, পার্সেন্টেজ হিসাব করেন। আমি 1000 ইউএসডির কথা বলছি, 1000 ইউএসডিতে আপনি চিন্তা করলেন যে আপনি 2% করে লস করবেন, তাহলে 2% মানে কত? 2% মানে হচ্ছে 20 ইউএসডি। তার মানে প্রতিটা ট্রেডে আপনি সর্বোচ্চ লস করবেন 20 ইউএসডি। আমি সর্বোচ্চ লসটাকেই ফিক্সড চিন্তা করলাম যে এটাই ফিক্সড, আমি 20 ইউএসডি করে আমি লস করব পার ট্রেডে। আপনি কত প্রফিট করবেন সেটা চিন্তা পরে, বাট আপনি কত লস করবেন সেটা আগে সেট করেন। আপনি 20 ইউএসডি করে আপনি লস সেট করলেন। এবার আপনার একটা ট্রেড আসলো, সেটা 100 পিপস স্টপ লস, তার মানে 100 পিপস স্টপ লস, আপনি 1000 ইউএসডির অ্যাকাউন্ট, আপনি 2% লস করতে যাচ্ছেন, তাহলে 2% যেহেতু আপনি লস করবেন, সেহেতু আপনি 20 ইউএসডি সম পরিমাণ করে 100 পিপসের কত লটে নিলে হয়? 0.02, 0.02 দিয়ে আপনি নিলে আপনার এই 100 পিপস স্টপ লস হিট করলে আপনার 20 ইউএসডি লস যাবে, আপনি 0.02তে এই ট্রেডটা নেন। এবার আসেন আপনার প্রফিট, সর্বোচ্চ চেষ্টা করতে হবে 1:1 অথবা 1:2 তে আপনার ট্রেড নেওয়ার জন্য। আপনি যদি 1:2, 1:3, 1:1 এই ধরনের কোনো সেট আপে ট্রেড নিতে পারেন, এবং আপনি যদি অপেক্ষা করতে পারেন, আপনার স্টপ লস হয় স্টপ লস, না হয় টিপি। হ্যাঁ, তবে এমন না যে আপনি দেখলেন যে প্রাইসটা নিশ্চিত চলে আসতেছে, ফিরে আসবে, বা আপনার মনে হচ্ছে যে প্রাইসটা আপনার টিপির কাছাকাছি যাবে না, আপনি ক্লোজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করছেন যে আপনার স্টপ লসটা 100% লস করবে, আপনি ক্লোজ করে দিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি 20 ইউএসডি আপনি লসের টার্গেট নিয়ে আপনি 40 ইউএসডি প্রফিটের টার্গেট নিলেন, দেখা গেল আপনি 5টা ট্রেড নিয়েছেন, 3টা ট্রেড আপনার স্টপ লস খেলো, তাও কিন্তু 2টা ট্রেডে আপনি 40-40-80, আর 3টা ট্রেডে 60, মানে তবুও আপনি 20 ইউএসডি প্রফিটে থাকবেন। এটা এইখানে আপনি শুধুমাত্র ধৈর্য ধরতে হবে, আর সাইকোলজিক্যাল সেট আপটা রাখতে হবে, আমি ওই সেট আপ মতেই রাখবো। আপনার যদি আবার 50 পিপস স্টপ লস হয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি 0.2 জায়গায় 0.4 দিয়ে নেবেন, অর্থাৎ আপনি আপনার প্রফিট লস রেশিওটা ইউএসডি তে নিয়ে আসছেন, পিপসে না। পিপস আনছেন না কেন? আপনি তো ভাই পিপস দিয়ে কি করবেন আপনার যদি প্রফিটে না হয়? আপনি আপনার একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সকে প্রফিটের মার্জিন হিসাবে আপনি সেট আপ করেন। ঠিক আছে, আমি বলবো শুধুমাত্র এটা করেই আপনি মানি ম্যানেজমেন্টের শুধু এই জায়গাটা আপনি সেট আপ করলেই মানি ম্যানেজমেন্টে আপনি সফল এবং আপনি প্রফিট করতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি একটা ডেমো নেন 1000 ইউএসডির, এবং আপনি এখানে সেট করেন যে হ্যাঁ আমি পার ট্রেডে সর্বোচ্চ 20 ইউএসডি, আচ্ছা বাদ দেন, আপনি আরো বেশি রিস্ক নেবেন, 40 ইউএসডি নেবেন, 40 ইউএসডি না, আপনি 50 ইউএসডি নেবেন, তাও সমস্যা নেই, 50 ইউএসডি আপনি লস করবেন পার ট্রেডে। 50 ইউএসডি এসএল হওয়ার জন্য যেই পরিমাণ লট নেওয়া দরকার, ওই পরিমাণ লটটাই আপনি ইউজ করেন, আপনি দেখবেন আপনার 1:1 অথবা 1:2, 1:3 যেই সেট আপেই ট্রেড করেন না কেন, আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। আপনার 5টা অ্যানালাইসিসে যদি 3টা অ্যানালাইসিস হিট করে, তাও 1:1 আপনি অ্যাভারেজে প্রফিটে থাকবেন।
ঠিক আছে? যেহেতু আপনার স্টপ লস আর লসের ইউএসডি পরিমাণটা ফিক্সড, সেই হিসাবে আপনি শুধুমাত্র কিছু পিপস গেইন করলেই আপনার এভারেজ আপনি লাভে থাকবেন। এবং পিপস যদি গেইনও না হয়, এমনও হতে পারে আপনি 100 পিপস স্টপ লস খাইলেন, 50 পিপসের টিপি পেলেন, 50 পিপসের টিপি আপনি 0.04 দিয়ে নিয়েছেন, যেহেতু 20 ইউএসডি করে লসের টার্গেট, তাহলে আপনার 20 ইউএসডির জন্য 50 পিপস আপনি 0.04 নিয়েছেন, 0.04 ট্রেডটা 50 পিপস টিপি হিট করলে আপনার কিন্তু মিনিমাম 20 ইউএসডি আপনার আসে। তাহলে আপনি যদি 100 পিপসের একটা স্টপ লসও হিট করেন, ওই জায়গায় আপনি এটাকে কাভার করার মতো ক্ষমতা আছে আপনার। এই জিনিসটা আসলে আমরা যারা মানি ম্যানেজমেন্ট করি, আমি অনেকের সাথেই মিশেছি। সেই সত্যি বলতে 2015 থেকেই তো পেড সার্ভিস গুলা দিয়ে আসছি, এডুকেশন গুলা দিয়ে আসছি। আপনারা অনেকেই কম বেশি চিনেন, যারা নতুন তারা হয়তো চিনবেন না, কারণ মধ্যে 2 বছর আমি অনলাইনে তেমন একটা আসিনি, শুধুমাত্র আমার ওয়েবসাইট, আমার পেজ আর ট্রেডিং ভিউ, এই জায়গাগুলোতেই ছিলাম। সবাই আমি দেখেছি, আমি ইভেন কি আমিও যাদের সাথে প্র্যাকটিস করেছি একটা সময়, তারাও দেখেছি পিপস হিসাব করে, তারা ফিক্সড লট হিসাব করে। ফিক্সড লট দিয়ে আমি কি করবোটা কি ভাই? আমার জিবিপি সিএইচএফ এ যে পিপস ভ্যালু, আমার ইউএসডি সিএইচএফ এ তো ওই পিপস ভ্যালু নাই। আমার জিবিপি আইওডি তে যে পিপস ভ্যালু, 120 পিপসে আপনার লস হবে 0.1 লট করে ট্রেড নিলে, 100 পিপসে 120 পিপসে লট লস হবে 1000 ইউএসডি। তাহলে আপনি আরেকটার সাথে কিভাবে মিলাচ্ছেন? আপনি এই জন্য পিপসের সাথে আপনার ফিক্সড ভ্যালু অনুযায়ী কত ইউএসডি লস হচ্ছে লাভ হচ্ছে সেটা আপনি আগে ঠিক করেন। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি বলবো প্রশ্নটা করেন। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমি যেহেতু বলেছি আজকে ইলিওট ওয়েব নিয়ে কিছু কথা বলবো, হ্যাঁ, তো আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। জি দাদা। আম, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি তো? জি, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছিলাম। মজিলা ছাড়া কি অন্য কোনো স্ক্রিন শেয়ার করা যাবে না, না? ওখানে মনে হয় ক্রোম দিয়া মনে হয় পারবেন, গুগল ক্রোম। আচ্ছা, আম, আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি একটু। আচ্ছা একটু আমি দেখেন। আসলে হ্যাঁ, আগে দেখি আপনি নাই একটু তাই। আলোচনাটা আপনি নিজে থেকে চালান, আমি একটু হ্যাঁ, পেয়েছি, 2 মিনিট। স্ক্রিন শেয়ার আমি 2 মিনিট। পেয়েছি। আচ্ছা আচ্ছা, 2 মিনিট আমি একটু বাইরে রইলাম, আপনার আলোচনাটা চালান। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি মূলত ইলিওট ওয়েব নিয়ে কিছু আলোচনা করার জন্য। আম, আচ্ছা, মানি ম্যানেজমেন্ট আছি ভালো, প্রশান্ত বাগচি। ভাই ভালো আছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন এই রিলেটেড, মানি ম্যানেজমেন্ট রিলেটেড, যেহেতু মানি ম্যানেজমেন্ট রিলেটেড বলেছি, আহ, করলে আমি আনসারটা আপনাকে দিতে পারছি। আমি ট্রেডিং ভিউতে সাইন ইন ছিলাম না, এখন সাইন ইন করছি। আচ্ছা, আসেন, এখানে কোনো প্রশ্ন পাচ্ছি না। ইলিওট ওয়েব নিয়ে কিছু কথা বলি। ইলিওট ওয়েব, আসলে ইলিওট ওয়েব জিনিসটা নিয়ে অনেকে অনেক মোটিভেটেড। ইলিওট ওয়েবটা আসলে কি? এটা কি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি যে আপনি এটা দিয়ে ট্রেড করবেন, বা এটা বাই সেল এর এমন একটা অপশন যেখান থেকে আপনি নির্দিষ্ট জায়গা থেকে বাই দিতে পারবেন বা সেল দিতে পারবেন? আসলে এরকম কিছু না। ইলিয়ট ওয়েবটা হচ্ছে, ইলিয়ট ওয়েব থিওরি যিনি করেছেন নেলসন ইলিয়ট, উনি মূলত 58 বছর বয়সে এসে উনি নিজেই লুজার হয়েছিল। উনি স্টক ট্রেডিং এ উনার প্রায় দেউলিয়া হয়ে যায়। এরপরের 8 বছর উনি কি করে, স্টক মার্কেটের টোটাল 75 বছরের ডাটা কালেকশন করে এই ডাটাগুলোকে নিয়ে উনি অ্যানালাইসিস করেছিলেন, ঠিক আছে? এবং ওই অ্যানালাইসিসের পরেই উনি
এই অ্যানালাইসিসের পরে উনি দেখেন যে আসলে প্রাইসগুলো একটা সার্কেলের মধ্যে থাকে এবং এটা বিভিন্ন সুইং হাই এবং সুইং লো যেগুলো এগুলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে একই সেটআপ বারবার হয়ে আসে, যেটাকে উনি বলেছেন যে এখানে ওয়েভ, এবং এই ওয়েভ সার্কেলকে উনি 8টা ভাগে ভাগ করেছিলেন, টোটাল 8টা ভাগে ভাগ করেন। হুম, আমি স্ক্রিন শেয়ারে গেলাম, আপনারা, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারে গিয়েছি। তো আসেন আমি এক পাশে যে দেখা যাচ্ছে আমার এখানে স্ক্রিনে আমার কি হচ্ছে না হচ্ছে, তো আমি এইখানের মধ্যেই মনিটরিং এর উপরে দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে এখানে ইলিয়ট ওয়েবের যিনি, আমরা ইলিয়ট ওয়েবের প্রায় স্ট্রাকচার দেখি এরকম। এই যে স্ট্রাকচার দেখা যাচ্ছে এই স্ট্রাকচারেই কিন্তু উনি বলছেন যে এইরকম ভাবেই প্রাইসটা বারবার ঘুরে ফিরে একই ধরনের সেটআপ করে, একটা সার্কেল মধ্যে মুভমেন্ট করে। উনি এখানে 8টা ওয়েভকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করেছিলেন, ঠিক আছে। এবং উনি যেটা বলেছেন যে একটা ওয়েভ টোটাল সার্কেল হয়ে কাজ করে। আমি এখানে খোলার চেষ্টা করছিলাম, ধরেন দুর্বলের কারণে খুলছে না। মুখেই বলি, আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিচ্ছি। আচ্ছা, হচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছিল না বিদায় বলছি। উনি টোটাল ইলিয়ট ওয়েভের যে ওয়েভ কাউন্টিং উনি করেছেন 8টা ওয়েভে বিভাগ। তার মধ্যে একটাকে বলেছেন ইম্পালস, আরেকটাকে বলেছেন উনি কালেক্টিভ ওয়েভ। তো ইম্পালস ওয়েভটা কি আসলে, ইম্পালস কি হচ্ছে? ইম্পালস ওয়েভ বলতে উনি বুঝিয়েছেন যেটা খুব দ্রুত মুভমেন্ট হয় একটা ট্রেন্ডের দিকে অনেক ধরে মুভমেন্ট করতে থাকে, সেটাকেই বলা হচ্ছে মূলত ইম্পালস ওয়েভ। যেমন এখন গোল্ডের যে মুভমেন্ট, এই মুভটাকে কিন্তু আপনি ইম্পালস ওয়েভ হিসেবে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা রাসেল ভাই, আমি কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারছি না, বুঝছেন, আমি ট্রেডিং ভিউ সাইটটা শেয়ার করতে স্ক্রিনটাও যাচ্ছি শেয়ার বাট হয়েছিল, হচ্ছে স্ক্রিন না। শেয়ার হয়েছিল, আপনি আবার করেন, স্ক্রিনটা শেয়ার হয়েছিল, আবার করেন। স্ক্রিন শেয়ার হচ্ছে কিন্তু আমার এটা হচ্ছে আপনার আমি আপনার তো মজিলা দুইটা থেকে আইডি, আপনার দুইটা আইডি লাইভে। অ্যাক্টিভ, দুইটা আইডি অ্যাক্টিভ, হয়তো আপনি মোবাইল দিয়ে মনে হয় একটা প্রবেশ করছেন, সেটা আমি রিমুভ করে দিই, একটা অফ করতে হবে আপনার। আচ্ছা, যাই হোক, এটা নেট অনেক স্লো করছে। আমি মানে আরেকটা ব্রাউজারে হচ্ছে ট্রেডিং ভিউ সাইটটাতে লগ ইন আছি আর কি, তো ওই সাইটটা আসছে না। যাই হোক, সমস্যা নাই, আমি সরাসরি বলছি। না, কেউ আসলে প্রশ্ন যদি করতো আমার জন্য সুবিধা হতো, যে আসলে তাদের হ্যাঁ, কোনো একজন বিষয়ে প্রশ্ন যদি করছেন যে আহ, ফরেক্স করে কি ফ্যামিলি চালানো সম্ভব কিনা, একজন প্রশ্ন করেছেন। আচ্ছা, প্রশ্নটা আপনি কোথায় দেখছেন? স্ক্রিনে শো করছে না। হ্যাঁ, এই যে স্ক্রিনে দেখেন, স্ক্রিনও আছে, এই যে আচ্ছা, ফেসবুক কমেন্টও ফরেক্স আছে। চালানো সম্ভব? হ্যাঁ, পাওয়া যায়। ফরেক্স করে, আচ্ছা প্রশ্নগুলো এখানে রাইট। এখন ফরেক্স করে আপনি চালাতে পারবেন যদি আপনার ওই পরিমাণ ব্যালেন্স থাকে, করার ক্ষমতা থাকে। দেখেন আমি যদি বলি পানের দোকান করে কি ফেমি চালানো যায়? পানের দোকান বেশি বড় কিছু যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যায় যায়, পানের দোকান আপনার কি মনে ফ্যামিলি হয়? চালানো যায়। করে কি, তাই না? তাই না? ফ্যামিলি চালাচ্ছে না, তাহলে পরে আপনি কেন চালাতে পারবেন না? কিন্তু থেকে আপনি 5,000 টাকা ইনভেস্ট করে কি আসেন, সেটা চিন্তা করছেন? আপনি কি 5,000 ব্যালেন্স দিয়ে কি কখনো এই পানের দোকান বা একটা ব্যবসা করতে আসছেন? আপনার ব্যবসা করার জন্য যে পরিমাণ পুঁজি দরকার, সেই পরিমাণ আপনি একটা দোকান দিবেন, ওই দোকানে আপনি 10 লাখ টাকা পুঁজি খাটায় মাসে 50,000 টাকা ইনকাম করার চিন্তা করেন। তাহলে ফরেক্সে কেন এসে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 5 লাখ টাকা ইনকাম করার চিন্তা করছেন?
আমি যদি বলি মাসে আপনার 4-5% আপনি খুশি থাকতে পারলে আপনাকে দেওয়া হবে। হ্যাঁ, পরে আরেকজন এখানে আমি দেখলাম এখন মোবাইল থেকে গেছে, ইলিওটয়েব নিয়ে কথা বলছি। ইলিওটয়েব নিয়ে আসলে যারা ক্লাস করায় একটাই থিওরি একটাই সেটআপ নিয়ে সবাই ট্রেনিং করাবে। ইলিওটয়েব যেখান থেকে আসুক, ইলিওটয়েবের মাস্টার ইলিওটয়েবের যে ইলিওটয়েব প্রিন্সিপাল যেই বইটা যে পিডিএফটা আছে ওইটাকেই কিন্তু সবাই কপি করে, ওইখানেই যা লিখছে কিন্তু শিখাচ্ছে। আমিও তাই শিখাচ্ছি, কিন্তু ইলিওটয়েবের একটা ব্যাপার সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করা না যায় তাহলে ইলিওটয়েবে টিকে থাকা সম্ভব না। ঠিক আছে, ইলিওটয়েবের মূল যেটা যে জায়গাগুলো আমি ইলিওটয়েব অনেকে অঙ্কন করতে দেখে, আহ, যেভাবে অঙ্কন আমি একটু করে স্ক্রিনটা আর একবার শেয়ার চেষ্টা করছি, যদি স্ক্রিন করতেও না পারে আমি এখানে একে দেখানোর চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যালো হয়েছে। দুঃখিত দর্শক, হয়তো কারিগরি ত্রুটির জন্য উনি ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। খুবই শীঘ্রই তিনি আমাদের মাঝে যুক্ত হবেন। আপনারা ইউটিউব সম্পর্কে যারা কিছুটা স্টাডি করেছেন, যারা পড়াশোনা করেছেন, তারা আপনাদের ইচ্ছা কিছু প্রশ্ন যা যা জানার আপনারা কমেন্ট করুন। উনি খুবই অভিজ্ঞ একজন মানুষ। এটা আমাদের সৌভাগ্য যে এই সময় আমরা পেয়েছি, যদিও আমাদের একটু কষ্ট হচ্ছে, তারপর আমি মনে করি যে একটু শেখার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে। আপনারা আপনাদের ফরেক্স সম্পর্কিত যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আপনারা কমেন্টে প্রশ্ন করুন, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং ইলিওটিউব সম্পর্কিত আপনাদের যে কোনো সমস্যা, যারা যারা শিখতে চান, আহ, তারা প্লাস যারা শিখছেন, যারা অন দ্য ওয়েতে আছেন, তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই প্রশ্নগুলো আপনারা করবেন। আর আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো যে আপনাকে ট্রেড দেওয়ার পর ট্রেড দেওয়ার পর আপনার এমন একটা স্ট্র্যাটেজি সেট আপ দিতে হবে যে সেখানে আপনি ট্রেড দেওয়ার পর আপনি সেটা নিয়ে টেনশন করা যাবে না, যে মার্কেট কোন দিকে যাবে, উপরে যাবে না নিচে যাবে, আমার এসএল খাবে না টিপি খাবে। আপনি দাদা কিন্তু শুরুতেই খুব চমৎকার একটা কথা বলছেন যে আপনি লস মেনে নিয়েই আপনি এন্ট্রি নেবেন। কখনো প্রফিটের কথা চিন্তা করেন না, আগে লসের, যে আমি এন্ট্রিটা প্রবেশ করতেছি, যে আমার এখানে লস মেনে নিয়ে আমি প্রবেশ করলাম, যে আমার এসএল খেতে পারে। হুম। এবং ওভার ট্রেডিং না করা, ঘন ঘন ট্রেড না করা, হ্যাঁ, দুই তিনটা লজিক ছাড়া ট্রেড না করা। মার্কেট উপরে উঠছে, আপনার কাছে এরকম মনে হচ্ছে, এটা ভেবেই আপনি ট্রেড কখনো নেবেন না। হ্যাঁ, নিচে নামছে, এটা ভেবেই আপনি কখনো ট্রেড নেবেন না। আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স বা আদার্স আপনি যে যে জিনিসগুলো ফলো করেন, ইন্ডিকেটর, সব জিনিসগুলো আপনি ফলো করার পর তারপর আপনি চেষ্টা করবেন ট্রেড নেওয়ার জন্য। জি দাদা, যুক্ত হচ্ছেন। জি দাদা, বলুন। জি, আমার নেট চলে গেছিল, সরি এটার জন্য। আচ্ছা, স্ক্রিনটা এখন শেয়ার হচ্ছে না? আসলে স্ক্রিন কি হ্যাঁ, স্ক্রিন তো এখনো আসে নাই। স্ক্রিন স্ক্রিন আসলে আমি আমি স্ক্রিন বড় করার ব্যবস্থা শেয়ার করে দিব। করেছি আমার এখান। হ্যাঁ, আসে তো আবার চলে যায়, যে স্কিপিং করছি স্ক্রিন। আমার এখানে দেখাচ্ছে শো শেয়ার হয়েছে।
আচ্ছা, যাই হোক, শেয়ার করতে পারছি না, বারবার চেষ্টা করলাম, পারছি না। তবু ইলিয়ট ওয়েভের যেটা বলছিলাম, ইম্পালস ওয়েভ যেটা আমরা যেখানে ভুলগুলো করি, অনেকেই ইম্পালস ওয়েভ বা আমরা যেই পিডিএফ গুলো দেখি সেখানে, বা আমরা যে ভিডিওগুলো দেখি, অনেকেই যেটা করেন সেটা হচ্ছে ওয়েভ ওয়ানটা যখন অঙ্কন করেন, একটা কথা মনে রাখবেন, ইলিয়ট ওয়েভের 3টা মেজর রুলস আছে। যে রুলস গুলা কিছু কিছু জায়গায় ভাঙে, কিন্তু এটা হচ্ছে দিন শেষে এই রুলসটাই ইম্পালসের জন্য খুব স্ট্রং একটা রুলস। ইম্পালসের এই রুলস গুলো হচ্ছে, প্রথমত ওয়েভ ওয়ান যেটা আপনি ক্রিয়েট করছেন, প্রাইসে ওয়েভ ওয়ান যেটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু ওয়েভ টু কখনো এই ওয়েভ ওয়ানকে মানে উপরে বা নিচে ক্রস করতে পারবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এক এলাকা থেকে আরেক এলাকা পর্যন্ত ওয়েভ ওয়ান ক্রিয়েট করেছে, এই ওয়ানকে কখনো ওয়েভ দুই ক্রস করে চলে আসতে পারবে না। সে একটা জায়গা পর্যন্ত যে কোনো একটা জায়গা থেকে রিট্রেস করতেই হবে, সেটা 23% থেকে 79%-এর মধ্যে তাকে রিট্রেস করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে ওয়েভ থ্রি কখনো ছোট ওয়েভ হতে পারে না, ছোট মুভমেন্ট হতে পারে না, এটা ওয়েভ ওয়ানের চেয়ে অনেক বড় হবে, ঠিক আছে? এবং এরপরে ওয়েভ থ্রিটা অনেক বড় হওয়ার পর যে কারেকশনটা হয়, এই কারেকশনটা ওয়েভ ফোর বলা হয়, এবং ওই কারেকশনটাকে কখনো ওয়েভ ওয়ানের যে এরিয়া ওয়ান যেখানে শেষ হয়েছিল ওইখানে পর্যন্ত আসতে পারে না। ওয়েভ দুই যেখানে শেষ হয়েছে সেখান থেকে ওয়েভ থ্রি ফুল যদি আপনি ফিবোনাচ্চি বসান, এই ফিবোনাচ্চির দেখা যায় 23 থেকে 61%-এর মধ্যেই এই প্রাইসটা রিট্রেস করে। এবং ওয়েব ফাইভ অনেক সময় ওয়েব থ্রির যেই শেষ প্রাইস, সেই শেষ প্রাইসকে ক্রস করে যেতে পারে না, এর আগেই পড়ে যেতে পারে। এটাকে ওয়েব ফাইভ ফেল বা ট্রাঙ্কেশন বলা হয়। এটা ডাইভারজেন্সও হয় অনেক সময় এই জায়গায়। আবার অনেক সময় দেখা যায় ওয়েব থ্রিকে ক্রস করে অনেক উপরে চলে গেছে, যেমন গোল্ডের দিকে আমরা তাকালে এই জিনিসটাই দেখতে পাবো। ওয়েব ফাইভ অনেক লং হচ্ছে, ওয়েব ফাইভ এক্সটেনশন করছে, এটাকে এক্সটেন্ড বলা হয়। আমি এটা সবচেয়ে বেটার হয় তো আমি যদি একে দেখাতে পারতাম, ঠিক আছে? আম, এর বাইরেও এই ইলিয়ট ওয়েভ নিয়ে যদি কারো কোনো থাকে, ইলিয়ট ওয়েভের কোথায় মুভ এবং কি কি, কয়টি মুভ এবং কি কি। আচ্ছা, ইলিয়ট ওয়েভের মুভমেন্ট হচ্ছে টোটাল 8টা, যেটা উনি বলা হয়েছে যে একটা হচ্ছে ইম্পালস 5টা মুভমেন্ট করে এবং বাকি 3টা হচ্ছে কারেকশন, 1 2 3 4 5 ABC। এই 8টা ওয়েভকেই উনি সার্কেল করেছে, এবং এই সার্কেলটা হচ্ছে ইলিয়ট ওয়েভ হচ্ছে ফ্রাক্টাল। ফ্রাক্টালটা কি, আপনাকে ইলিয়ট ওয়েভ জানতে হলে ফ্রাক্টাল সম্পর্কে অবশ্যই জানতে হবে। ফ্রাক্টালটা কি? ফ্রাক্টালটা হচ্ছে এরকম একটা বাঁধাকপি, এই বাঁধাকপির মধ্যে অনেকগুলো কিন্তু পাপড়ি থাকে, খেয়াল করবেন। আপনি একটা পাপড়ি ছিল এটাকে বাঁধাকপি বলা হয়, আর সবগুলা পাপড়িকে মিলেও আপনি যদি বলেন তাও কিন্তু এটা কি বাঁধাকপি হচ্ছে। একটা পেঁয়াজের খোসা আপনি ছিললেও এটা পেঁয়াজ, পুরা পেঁয়াজের মধ্যে অনেকগুলো খোসা দেখবেন। একটা ফুলের মধ্যে দেখবেন অনেকগুলা পাপড়ি, হ্যাঁ, সবগুলো পাপড়ি মিলেই কিন্তু একটা ফুল। একটা গাছ অনেকগুলো পাতা নিয়ে হচ্ছে একটা গাছ। এই এই বিষয়টাকেই বলা হচ্ছে ফ্রাক্টাল, অর্থাৎ একটা পরিপূর্ণ জিনিস কিন্তু এটাকে অনেক ছোট 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 অংশ বিশেষ রয়েছে। যেমন মরুভূমি দেখবেন অনেকগুলো বালু, এই বালুগুলো মিলেই কিন্তু একটা বালু আহ, মরুভূমি ক্রিয়েট হয়েছে। বা আপনার বিদ্যুৎ চমকালে এই যে যেই চমকানো অনেকগুলো ভেঙে ভেঙে দেখবেন যে করছে কিন্তু, বা সাগরের ঢেউ, এই যে অনেকগুলো ছোট ছোট ঢেউ মিলে অনেক একটা বড় ঢেউ ক্রিয়েট হয়। এই অংশ বিশেষগুলো, অর্থাৎ একটা ওয়েভের ভেতর অনেকগুলো ওয়েভ আছে। আমি যে যদি বলি ওয়েভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এটা হচ্ছে একটা ইম্পালস, অর্থাৎ একটা দ্রুত গতির এবং দীর্ঘদিন ধরে যে মুভমেন্টটা হয়েছিল সেটাকে ইম্পালস বলে। এখানে ওয়েভ 1 2 3 4 5 পাচ্ছেন আপনি। এখানে ওয়েভ 2 এবং 4 হচ্ছে এই টোটাল ইম্পালসের কারেকশন। অর্থাৎ ওয়েভ ওয়ান একটা মুভমেন্ট করেছে, করার পরে একটা রিট্রেসমেন্ট আসছে, সেটা ওয়েভ 2 আবার প্রাইস তার নিজস্ব গতিতে তার ট্রেন্ডের দিকে আগাচ্ছে, সেটা অনেক দূর যাওয়ার পর সেটা ওয়েব থ্রি শেষ করলো, এরপর আবার সে রিট্রেস করলো, রিট্রেস করার পর এটা ওয়েব ফোর হলো এবং ফাইভের দিকে আবার যাচ্ছে। তার মানে এখানে 2 এবং 4 কিন্তু ইম্পালসের মধ্যে পড়লেও এই দুইটা কারেকশন। তার মানে টোটাল একটা ইম্পালস কিন্তু 5টা ওয়েভ দিয়ে গঠন হয়েছে, তার মধ্যে 2টা ওয়েভ কিন্তু কারেকশন, 2 এবং 4। এবং 1 3 5 এরা নিজেরাই এক একজন ইম্পালস, তাহলে একটা ইম্পালসের ভিতর কি আছে, 5টা ওয়েভ আছে।
ঠিক আছে, 5টা ওয়েভ আছে এবং এই 5টা ওয়েভের মধ্যে আম, 5টা ওয়েভের মধ্যেই দেখা যাচ্ছে যেটা 1 3 5 এরা প্রত্যেকেই এক একজন ইম্পালস। ঠিক আছে, তাহলে 1 3 5 এরা যেহেতু এক একজন নিজেরাই ইম্পালস, তাহলে একের ভেতর আবার 5টা মুভমেন্ট থাকবে। এক এক যেহেতু নিজেই ইম্পালস, তাহলে 1 2 3 4 5 দিয়ে এই একটা গঠন হয়। ঠিক আছে, আর এভাবে করে ওয়েভ 3টাও 5টা ওয়েভ, আবার ওয়েভ 5 এটাও 5টা ওয়েভ দিয়ে, মানে এরা প্রত্যেকেই এক একজন ইম্পালস। আবার যেহেতু একের ভেতর 5টা ওয়েভ আছে, ঠিক আছে, এই 5টা ওয়েভের প্রতিটা ওয়েভ আবার 1 3 5 কিন্তু ইম্পালস, অর্থাৎ ওয়েভের ভিতর অনেকগুলো ওয়েভ ক্রিয়েট হচ্ছে। আমি একে দেখাতে পারছি না বিদায় আমি দুঃখিত, আসলে বোঝানোটা এভাবে মুখে বোঝানোটা কতটুকু ক্লিয়ার হচ্ছে আমি জানি না। এরপরে হচ্ছে কারেকশন। কারেকশনের যে 3টে ওয়েভ আমরা দেখি, ওয়েভ এ বি সি, এখানে এ হচ্ছে ট্রেন্ডের বিপরীতে দ্রুত একটা মুভমেন্ট। আপনারা যদি দেখেন যে আমরা যদি ইউএসডি বা এই ধরনের কিছু দেখি তাহলে বুঝতে পারবো। এনএসডি ইউএসডি তে আপনি দেখেন ডেইলিতে যদি যান তাহলে একদম মানে প্রাইস আজকে থেকে আরো কয়েক মাস আগে এপ্রিলের দিকে আমরা চলে যাই, এপ্রিলের দিকে দেখবেন যে লোটা ছিল, যে লোটা থেকে হাই শুরু হয়েছে, এটা থেকে উঠতে 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 একটা পর্যায়ে উঠে কিন্তু একটা কারেকশন করেছে। এই কারেকশনটাই হচ্ছে ওয়েভ 2। এই ওয়েভ 2 কারেকশন করার পর প্রাইসটা আবার উপরের দিকে চলে গেছে, আবার কিন্তু একটা বড় কারেকশন আছে দেখেন, ওই কারেকশনটাই হচ্ছে ওয়েভ 3। এরপরে আবার প্রাইসটা তার উপরের দিকে চলে গেছে এবং বর্তমানে আবার একটা কারেকশনের মুভমেন্টে আছে। তার মানে ওয়েভ 5 শেষ করে এখন ওয়েভ এ হচ্ছে। আর ওয়েভ এ যদি এটা হয় তাহলে এই প্রাইসটা খুব দ্রুত একটা মুভমেন্ট করবে ট্রেন্ডের বিপরীতে। গোল যদি আজকে থেকে সপ্তাহখানেকের মধ্যে 400-500 পিপস পড়ে যায়, তার মানে বুঝে নেবেন এখানে এলিয়ট ওয়েভের ওয়েভ 5 শেষ করার পর ওয়েভ এ হয়েছে। তার মানে এই ওয়েভ এ এ এ নিজেও একজন ইম্পালস। তাহলে আমরা এর আগে বলেছিলাম ইম্পালস ওয়েভের মধ্যে 5টা ওয়েভ থাকে, ওয়েভ 1 2 3 4 5। আর এই ইম্পালসের মধ্যে 2 4 হচ্ছে কারেকশন এবং 1 3 5 প্রত্যেকেই এক একজন ইম্পালস। আবার এখানে এখন বললাম যে ওয়েভ এ হচ্ছে কি, সে নিজেও একটা ইম্পালস, অর্থাৎ কারেকশন মোমেন্টের মধ্যেই সে ইম্পালস। তাহলে এই ওয়েভ এর মধ্যে কিন্তু 5টা ওয়েভ থাকবে, ওয়েভ 1 2 3 4 5। আবার বিটা হচ্ছে ওয়েভ এ এর কারেকশন, এখানে 3টে ওয়েভ থাকবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল কারেক্টিভ ওয়েভ। এরপরে বি কারেকশন করলো, একে কারেকশন করার পর সি আসছে, এবার সিও কিন্তু খুব দ্রুত এ এর মতো মুভমেন্ট করবে। সিও কিন্তু একজন ইম্পালস, সেও ইম্পালস মুভমেন্ট। সি সেম অন্য ইম্পালস গুলোর মধ্যে মতো করে সেও 1 2 3 4 5 হয়ে ক্রিয়েট হবে। তাহলে আমরা এই যে 8টা সার্কেল, এই যে 8টা ওয়েভ দিয়ে একটা সার্কেল, এখানে ওয়েভ 1 3 5 এ সি, এই 5টা ওয়েভ হচ্ছে ইম্পালস ওয়েভ। তার মানে এরা প্রত্যেকেই বড় বড় মুভমেন্ট করে থাকে, দীর্ঘ মুভমেন্ট করে, দ্রুত মুভমেন্ট করে। ঠিক আছে, এদের মধ্যে আবার সাব ওয়েভ গুলো 5টা ওয়েভ দিয়ে হয়। আবার এই সাব ওয়েভ গুলোর ভিতরে মনে করেন আমি একটা মাসিক চার্টের কথা বলি, একটা মাসিক চার্টে আপনি ওয়েভ 1 দেখলেন, মাসিক চার্টে এটা কি ওয়েভ 1 2, ওয়েভ 1 হচ্ছে একজন ইম্পালস, তার মানে এখানে 5টা মুভমেন্ট থাকবে। ওয়েভ 2 একটা কারেক্টিভ, এখানে 3টা মুভমেন্ট। এবার আপনি চলে আসলেন উইকলিতে, উইকলিতে আসলে আপনি দেখবেন যে এখানে 1 2 3 4 5 ওয়েভ এবং এ বি সি করেছে, যেটা মান্থলিতে শুধু ওয়েভ 1 2 দেখা যাচ্ছে, সেটা এখানে 8টা ওয়েভ উইকলিতে পাওয়া যাচ্ছে। আবার উইকলির ওয়েভ যেই কোনো একটা ওয়েভ, ওয়েভ 1 হোক 3 হোক 5 হোক এ হোক সি হোক, যে কোনো একটা যদি আপনি আবার ডেলিতে আসেন দেখবেন ওয়েভ 1টা আবার এখানেও 8টা ওয়েভ হয়েছে। অর্থাৎ ওয়েভের ভিতর ওয়েভ, কোন টাইম ফ্রেমে এলিয়ট ওয়েভ বেস্ট কাজ করে। আমি যদি বলি আপনার মেমোরি যদি শার্প হয়, আপনার ব্রেন যদি কভার করতে পারে, আপনি খুব দ্রুত যদি মোমেন্ট ধরতে পারেন, মার্কেটের মুভমেন্ট বুঝতে পারেন,
1 মিনিটের চার্টও ইলিয়ট ওয়েভ কাজ করে। বেস্ট হয় আমি যদি একটু দেখাতে পারতাম, দেখানোর কোনো ওয়ে না, তাহলে দেখানোর একটা অবস্থা করতাম। 4 আওয়ারেও কাজ করে, 1 মিনিটের চার্টও কাজ করে সুমন দা, এবং এটা মান্থলিতেও কাজ করে, প্রত্যেকটা টাইম ফ্রেমে কাজ করে যদি আপনি কোন টাইম ফ্রেমে ডিসিশন নিতে পারছেন। যেমন আমি মাঝে মধ্যে 15 মিনিটের চার্টে করি, ঠিক আছে। কোন মুভটা কেমন ড্রয়িং করে দেখালে ভালো হতো, এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টটা। এই যে একটা কথা বলেছে মাহমুদুল হাসান সরকার, এখানে আমি একটা কথা বলে রাখি, ইলিয়ট ওয়েভের এন্ট্রি এক্সিট এটা কোনো ফিক্সড স্ট্র্যাটেজি না। ইলিয়ট ওয়েভ আপনাকে শিখতে হবে, শিখে আপনি স্ট্র্যাটেজি বানাবেন, কোথায় এসএল দিবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় টিপি নেবেন, ঠিক আছে। আমি মনে করেন যে ওয়েভ টু বুঝতে পারলাম, ওয়েভ টুর এটা একটা ফ্ল্যাট প্যাটার্ন হলো, এই ফ্ল্যাট প্যাটার্নের সিতে আমি বাই নিলাম, আমি স্টপ লস কোথায় দিব সেটা আমাকেই জানতে হবে। জি, কোনো সিক্রেট আছে কিনা ইলিয়ট ওয়েভের, কোনো সিক্রেট গোপন কিছু আছে কিনা? ইলিয়ট ওয়েভের সিক্রেট কিছুই নাই, ইলিয়ট ওয়েভ তো ওপেন, এটা তো ওপেন করা আছে, এটা এমন একটা ইলিয়ট ওয়েভ সবাই দেখে, সবাই জানে, সবাই না, সে আর কি জানতে চাচ্ছিল যে যারা ইলিয়ট ওয়েভ নিয়ে এক্সপার্ট হওয়ার পর পড়াশোনা করতে করতে যে উচ্চ পর্যায়ের যে ইলিয়ট ওয়েভ সম্পর্কে যে একটা তাত্ত্বিক জ্ঞান অর্জন করে, সেই নিগুড় জ্ঞানটাই সে এক কথায় জানতে চাচ্ছে যে ইলিয়ট ওয়েভে মাস্টার হওয়ার পর। জি, ইলিয়ট ওয়েভ নিয়ে সে সে নিজে প্র্যাকটিস সে যদি করছে। এক কথায় ইলিয়ট ওয়েভ সম্পর্কে প্রশ্ন করে, প্রশংসা করে, তাহলে সে কিভাবে করবে আর এটার গুরুত্বটা মার্কেটে কিরকম সেটা সে বুঝতে চেয়েছে। ইলিয়ট ওয়েভ বর্ণনা করে আপনি মার্কেটের ফ্রাক্টাল বুঝতে পারছেন, অর্থাৎ মার্কেট ছোট ছোট ভাগে যে বিভক্ত হচ্ছে, পরবর্তী গন্তব্যটা কোথায় হতে পারে এটাও অনুমান করতে পারছেন। ইলিয়ট ওয়েভ গণনার করার কারণে আপনি বুঝতে পারছেন যে এটা একটা ইম্পালস মুভমেন্ট, এখন এটা কারেকশন নাই, এখানে ইম্পালসে যাচ্ছে, ট্রেন্ডটা বুঝতে পারছেন, এই ট্রেন্ড ধরে আপনি ট্রেড করতে পারছেন। যেমন আমি কি করি, কিছু কিছু ছোট ছোট প্যাটার্ন আছে, যেমন ইলিয়ট ওয়েভ যখন ছোট একটা কারেকশন করে, এই কারেকশন থেকে বাই দেওয়ার চেষ্টা করি বা সেল দেওয়ার চেষ্টা করি। ইলিয়ট ওয়েভ হচ্ছে টোটালি প্র্যাকটিসের একটা ব্যাপার, কারণ এখানের ভেতরে এত বেশি সাব ওয়েভ আছে, এই সাব ওয়েভ গুলোকে আপনাকে শুকনো মাথায়, খুব ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এটাই সত্যি কথা, আপনি যদি প্রপার ভাবে একটা চার্টে অ্যানালাইসিস করেন। আচ্ছা, আমি তো একটা কাজ করতে পারি, রাসেল ভাইকে আমি রাসেল ভাইকে তো আমি দিতে পারি না, জি জি, স্ক্রিন তুলেও দিতে পারি নাকি? হ্যাঁ, আপনি স্ক্রিনটা ফুল শেয়ার করতে পারবেন। ওই যে শেয়ার অপশনে ওখানে আছে যে আমার আপনি এখানে যেখানে নেটওয়ার্ক দুর্বল, অ্যাপ্লিকেশন উইন্ডো। সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটটা দুর্বল। আচ্ছা, এখানে আচ্ছা, একটা আমি প্রশ্ন ছিল, আপনাকে ইলিয়ট ওয়েভের কয়টি মুভ আছে এবং কি কি? হ্যাঁ সেটা বলেছি, এটা অলরেডি কোনো আলোচনা করে আসছি যে 8টা আচ্ছা আচ্ছা, ওয়েভ মিলে একটা সার্কেল হয়, এবং কোন ওয়েভটা কিভাবে করে ঘটানো সেটাও বললাম। একজন প্রশ্ন করেছেন জিগজ্যাগের আর ফিবো কম্বিনেশন নিয়ে কি সহজ করে ইলিয়ট ওয়েভ কাজ করা যায় কিনা ইলিয়ট ওয়েভ দিয়ে? অবশ্যই যাই, জিগজাগ, জিগজাগ এমন একটা প্যাটার্ন, এই প্যাটার্ন যদি আপনি বুঝতে পারেন, আপনার ট্রেড করা খুব সহজ হয়ে যাবে, খুব বেশি সহজ হয়ে যাবে। আমি আপনাকে মেসেঞ্জারে সেন্ড করেছি, একটু কাইন্ডলি এই ইমেজটা একটু খুলে দেখান, আমি তাহলে এটা বর্ণনা দিতে পারবো। রাসেল ভাইকে আমি দিয়েছি। জিগজাগ প্যাটার্ন মনে রাখবেন মূলত ওয়েভ টু তে হয়, যদি জিগজাগ প্যাটার্নের শেষে আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে পুরা ইলিয়ট ওয়েভের ওয়েভ থ্রি মুভমেন্ট আপনি খেতে পারবেন। জিগজাগ বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েভ টু তে হয়ে থাকে। হ্যাঁ রাসেল ভাই, হ্যাঁ এই যে স্ক্রিনটা শেয়ার হয়েছে, দেখেন এখানে আমি ওয়েভ 1 2 3 4 5, এখানে কিছু আবার সাব ওয়েভ দিয়েছি, ওয়েভ 1 2 3 4 5 দেওয়ার পরেও এখানে কিছু ওয়েভ আবার আলাদা করে আমি দিয়েছি। প্রথমেই দেখেন একদম যেটা শুধু ওয়ান, কোনো গোল চিহ্ন নাই, এটা 1 2, এই 1 2 শেষ হওয়ার পর আমি আবার 1 2 3 4 5 দিয়েছি, যেখানে 5 শেষ হয়েছে সেখানে 3 দিয়েছি। কারণ কি, ওই যে বলেছিলাম
প্রত্যেকটা ওয়েভ হচ্ছে এক একটা ইম্পালস। ওয়েভ 3 সবচেয়ে বড় হয়। তাহলে দেখেন এখানে 1 2, 1টা দেখেন, 1 এর মধ্যে কিন্তু ভেতরে 5টা মুভমেন্ট আছে। এটা আপনি এই চার্টটা হচ্ছে 4 ঘন্টার, আপনি 1 ঘন্টার চার্টে, এই ঘন্টার চার্ট থেকে যখন মিনিটের চার্টে যাবেন, 30 মিনিট 15 মিনিটের চার্টে, তখন কিন্তু এই ভেতরেরও এগুলো দেখবেন। আবার ওয়েব 3টা অনেক লং, এটার ভেতরেও 5টা ওয়েব কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, এবং রানিং মুভমেন্টটা আমরা ওয়েব 5 হিসাবে কাউন্ট করছি। যদি আমার অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে ওয়েব 5টা এখানে বরাবর হবে। এরপরে আরেকটা ইমেজ আছে, সেটা হচ্ছে ইউরোজেপিওয়াই, সেটা একটু দেখান রাসেল ভাই। নেক্সটটা এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট সাব ওয়েব করা হয়েছে। যেখানে ওয়েব 1 ওইখানে কিন্তু 5টা ওয়েব আবার আলাদা করা। আবার ওয়েব 3 এর ভিতর অনেকগুলো ওয়েব আছে। আবার ওয়েব 5 যেখানে শেষ, ওয়েব 5টা এখন যেখানে শেষ করেছি সেটাও কিন্তু ছোট ছোট অনেকগুলো ওয়েব কাউন্ট করা আছে। প্রত্যেকটা ওয়েবের ভিতর অনেকগুলো ওয়েব আছে। আচ্ছা, এখানে একজন কমেন্টে দেখলাম যে প্রশ্ন করেছে, সে ক্যালকুলেশনটা, ক্যালকুলেশন বলতে আপনি কোন লেভেলে রিট্রেসমেন্ট করে সেটা বোঝাচ্ছেন? ইলিয়ট ওয়েবের ক্যালকুলেশনের একটু বিস্তারিত বললে বেশ ভালো হতো। একটা প্রশ্ন আসছে এখানে, দুইটা ওয়েব কারেকশন হয়। একটা হচ্ছে ওয়েব 2। ওয়েব 2 ধরার জন্য আপনাকে আগে বুঝতে হবে ওয়েব 1 হয়েছে কিনা, এটা কি ওয়েব 1 কিনা। তাহলে ওয়েব 1 বের করার আগে আগে টোটাল সার্কেল, 8টা ওয়েবের সার্কেল শেষ করেছে কিনা সেটাও আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, ওয়েব 2 অলওয়েজ 23 থেকে 79% মধ্যেই রিট্রেস করবে। বেস্ট হয় ইলিয়ট ওয়েবে যদি আপনি ওয়েব 4 কাউন্ট করে করে এন্ট্রি নিতে পারেন, একদম বেস্ট। এটা মানে সবচেয়ে বেস্ট হবে যদি আপনি, আমি আরেকটা চার্ট শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, আমরা রাসেল ভাইকে আরেকটু কষ্ট দিব, আরেকটা চার্ট দিচ্ছি, একটু এই চার্টটা দেখেন। অ্যাকশনের যে ব্যাপারটা বলছিলাম এটা একটু এখানে দিই। হ্যাঁ, রাসেল ভাই আমি আরেকটা সেন্ড করেছি, এটা একটু কাইন্ডলি দেন, তাহলে আমি কারেকশনটা দেখাইতে পারবো। আমার এখানে প্রচুর নেট দুর্বল। পেয়েছেন? জি, এটাই। এটা একটু করে আমি বলি। হ্যাঁ, এটা একটু পিছের দিকে নেন আর একদম পুরো ইমেজটা দেখান একটু। এখানে দেখেন, এখানে এটা ছিল একটা এখানে ওয়েব দাদা 4। পুরো ইমেজটা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছিল একটা ওয়েব 4। আপনি যদি এই ওয়েব 4 কাউন্টটা করতে পারেন, এটা আমার ট্রেডিং ভিউ বা ফেসবুকে আপনি দেখবেন আমাদের যে মাপ ছিল, মানে যতটুকু টার্গেট ছিল ঠিক ততটুকু টার্গেট পরিমাণ কিন্তু নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা নিতে হয়তো আমার 15 দিন 16 দিন লাগছে, কিন্তু এটা আমি কিভাবে বের করলাম, যখন ওয়েবটা কারেকশন করছিল নিচ থেকে, যখন ওয়েবটা অনেক বেশি কারেকশন হয়ে আসছিল, আমরা আগে ওয়েব 1 2 ক্লিয়ার হয়েছি। এরপর যখন দেখছি 4-এ এটা কারেকশন হচ্ছে, কমপ্লেক্স প্যাটার্ন করছে, একদম সবচেয়ে ইলিয়ট ওয়েবের সবচেয়ে জটিল প্যাটার্ন গুলো এখানে এখানে দেখেন, ডব্লিউ এক্স ওয়াই জেড সবগুলো প্যাটার্নই পাওয়া গেছে। মানে এই ডব্লিউ হচ্ছে, ডব্লিউ এর মধ্যে কিন্তু ওই যে আপনি বলেছেন জিগজাগ থাকতে পারে,
ওয়াই এর ভিতর জিগজ্যাগ থাকতে পারে, প্রত্যেকটা এক্স এর ভিতর জিগজ্যাগ থাকে, মানে এখানে 5টা কারেক্টিভ ওয়েভ একসাথে মিলিত হয়েছে। আবার এই 5টা কারেক্টিভ ওয়েভের ভিতর আরো অনেকগুলো ওয়েভ রয়েছে। এই কারণে এটা আসলে বললে বুঝিয়ে খুব একটা সহজে বোঝানো সম্ভব না, বা মুখে বলেও সম্ভব না যে খুব সহজেই। এই জন্যই কিন্তু ইলিয়ট ওয়েভের শুধু ক্লাসই রেখেছি 6 মাসের, 3 মাস ক্লাস শেষ হয়ে যাবে আর বাকি 3 মাস শুধু প্র্যাকটিসের। কারণ স্টিল নাও আমি 2014 থেকে ইলিয়ট ওয়েভ করে করে পাগল হয়ে যাওয়া লোকটা এখনো আমারও অনেক কিছু কিছু জায়গায় ইলিয়ট ওয়েভ নিয়ে কাউন্ট করতে আমার মানে ঘাম ছুটা যায়। যেমন এই ইউরোক্যাট, এই পেয়ারটাতে আমার অ্যানালাইসিস করতে আমার সময় লেগেছিল কম করে হলো 3 থেকে 4 ঘন্টা। এই প্যাটার্নটা হলে ওই প্যাটার্নটা মিলে না, এই প্যাটার্নটা হলে এই প্যাটার্নে মিলে না। হ্যাঁ, এখানের মধ্যে আপনার প্রত্যেকটা প্যাটার্নের আলাদা আলাদা ফিবোনাচ্চি রেশিও আছে। যেমন জিগজ্যাগে আমি একদম ক্লিয়ারলি বলি দিই, জিগজ্যাগ কোথায় মুভমেন্ট করে। জিগজ্যাগ যখন হয়, জিগজ্যাগটা হচ্ছে কি এ বি সি 3টা মুভ। জিগজ্যাগ গুগলে লিখলে জিগজ্যাগ পাচ্ছেন, তার জিগজ্যাগটা কোথায় হচ্ছে সেটা বুঝতে হবে। এটা জিগজ্যাগ কি না আদৌ সেটাই বুঝতে হবে। এই যে আমি এখানে ডব্লিউ দেখতে পাচ্ছেন আপনি এই ইমেজে, এই ডব্লিউটাই হচ্ছে কিন্তু একটা জিগজ্যাগ এই দিয়ে। এরপর ডব্লিউ এর পরে যে অ্যাট দেখছেন, এই অ্যাটা একটা আবার নিজে জিগজ্যাগ। এই ডব্লিউ পরে যে একটা দেখা যাচ্ছে, আবার এরপরে ডব্লিউ এর পরে দেখা যাচ্ছে একটা এ বি, বিটাও একটা জিগজ্যাগ। এখানে জিগজ্যাগের সাথে জিগজ্যাগ মিলিত হয়েছে, অনেকগুলো প্যাটার্ন একসাথে যোগ হয়েছে। হ্যাঁ, একটা জিগজ্যাগের বি ওয়েভ সবসময় 23 থেকে 80% মধ্যেই মুভ করে, এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 61% উপর থেকেই, খুব রেয়ার হচ্ছে 61 কে ক্রস করে সে। এবং সিটা এর সমপরিমাণ মুভমেন্ট করে থাকে প্রায় সময়। ঠিক আছে, ইলিয়ট ওয়েভ সম্পর্কে জানতে হলে অনেক বেশি প্র্যাকটিসের দরকার আছে, শিখতে হবে। এটা একদিনে কথা বলে আসলে বোঝানো সহজ না। তবে আমি বলবো আপনি ইলিয়ট ওয়েভ ট্রেড করেন আর প্রাইস অ্যাকশন করেন। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে প্রাইসের মুভমেন্ট। প্রাইস যে মুভমেন্ট করে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। এখন আমরা অনেকে কি করি, আমি তো ইলিয়ট ওয়েভ ট্রেডার, আমি কি প্রাইস অ্যাকশন ট্রেড করি? আরে ভাই, প্রাইস অ্যাকশন একটা ট্রেড হইলো নাকি? আবার অনেকে বলতে দেখি যে আরে ভাই আমি প্রাইস অ্যাকশন ট্রেডার, কি এসের ইলিয়ট ওয়েভ? কোনো ইলিয়ট ওয়েভের ভ্যালু নাই, প্রাইস অ্যাকশন সবকিছু। আমি যদি বলি ইলিয়ট ওয়েভ বলেন, প্রাইস অ্যাকশন বলেন, প্রাইস অ্যাকশন মানে কি? প্রাইস মুভমেন্টটাকেই প্রাইস অ্যাকশন বলা হয়। তাহলে প্রাইস অ্যাকশন ছাড়া কি ইলিয়ট ওয়েভ হবে? প্রাইস মুভমেন্ট করা মানেই হচ্ছে প্রাইস অ্যাকশন, প্রত্যেকটা প্রাইসের মুভমেন্ট। এরপর ক্যান্ডেলস্টিক দিয়ে অনেক কিছুই, অনেক হিসাব নিকাশ করা যায়, কিন্তু হ্যাঁ, ক্যান্ডেলস্টিকটা হচ্ছে, আমি ক্যান্ডেলস্টিকটা 100% ফলো করি না। কেন করি না? আপনি পিনবার বলবেন, এই পিনবার দিয়ে আমিও ট্রেড করি, আমারও নিজেরও স্ট্র্যাটেজি আছে। ফেকি সেটআপ বলবেন, ফেকি সেটআপ আমিও ট্রেড করি। ইনসাইড বার বলবেন, আমিও জানি। কিন্তু আসলে কি সব জায়গায় কাজ করে? ক্যান্ডেলস্টিকটা কি? ক্যান্ডেলস্টিকটা হচ্ছে বায়ার এবং সেলারদের অবস্থান বুঝায় সে। আমার ব্রোকার যদি রাতে 3টায় ওপেন না হয়ে সকাল 6টায় ওপেন হয়, তাহলে আমার 4 ঘন্টার ক্যান্ডেল আর আপনার ব্রোকারের ক্যান্ডেল কি মিলবে? আচ্ছা, আমার ব্রোকার যদি আমি সকাল 9টায় ওপেন করি আর আপনার ব্রোকার যদি সকাল রাতে 3টায় ওপেন করে, এই যে 6 ঘন্টার ডিফারেন্ট, এই 6 ঘন্টার ডিফারেন্টে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে একটা একটা ডিফারেন্ট থাকবে। শুধু 1 ঘন্টার উপর ক্যান্ডেলগুলো মিল থাকবে, 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনি মিলাতে পারবেন, ডেইলি টাইম ফ্রেমে আপনি মিলাতে পারবেন, ক্যান্ডেলগুলো অন্যরকম হবে। কারণ কি, এখানে বায়ার সেলারদের একটা অবস্থান বুঝাচ্ছে। এই জন্য আমি গতকালকে এনাম ভাই আলোচনা করেছে, অনেক বেশি এক্সপেরিয়েন্সড একজন লোক, উনি ভলিউমের কথা কিন্তু বলেছে। আমি জানি, আমি ওনার কথা পুরাটা শুনতে পাইনি, ওই সময় আমি ক্লাস নিচ্ছিলাম এই কারণে, কিন্তু আমি জানি উনি কিসের কথা বলবে। উনি ভলিউমের কথা বলবে। এই ভলিউম আপনাকে ক্যান্ডেলের মধ্যে আপনাকে বুঝাই যে কোথায় আপনি কোন ভলিউম পরিমাণ ট্রেড করছেন। এটা বোঝার জিনিস, প্রত্যেকটা বিষয় জানার জিনিস। অনেকে আবার চিন্তা করে যে হারমোনিক প্যাটার্ন দিয়ে আমি ট্রেড করবো। হারমোনিক কি? হারমোনিক দিয়ে কি আসলে আপনি সাকসেস হতে পারবেন? হারমোনিক জানতে হলে আপনাকে কি কি জানতে হবে? আপনাকে ওয়েভের মুভমেন্ট জানতেই হবে, প্রাইস অ্যাকশন মুভমেন্ট জানতেই হবে। তাহলে এখানে শেখার কোনো বিকল্প নাই। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা শিখি কম, করি বেশি। আমি গত কয়েকদিন আগেও আমি এই ব্রোকার নিয়ে মার্কেটিং করছি, অনেকে জানেন। হাইসিএম একটা ব্রোকার
যেটার আইবি নিয়ে মূলত ব্যবসা করছি। তো ওদের সাথে যেটা চুক্তি হয়েছে যে বাংলাদেশ থেকে যারা ক্লায়েন্ট হবে তাদেরকে আমরা ফ্রি এডুকেশন দিব, ফ্রি অ্যানালাইসিস দিব, হ্যাঁ, তাদের প্রফিট করানোর একটা চেষ্টা করব, এবং তাদের থেকে আমরা টোটালি ফ্রি, আমরা ব্রোকার থেকে একটা ওয়েবিনিয়ার পাবো, ওই ওয়েবিনিয়ারকে আমরা ফ্রিতে করাবো। তো এই সুবিধাটা পেয়েছে, এবং সাথে আরো একটা সুবিধা পেয়েছে, এখান থেকে কেউ যদি আইবি নিতে চায় আইবি গুলো আমরা দিতে পারবো। আমার সেম ওরা যেটা করবে, কেউ যদি আইবি নিতে চায় আমাদেরকে যে কমিশন দেয় ওই কমিশনই তারা আইবিটা দিয়ে দিবে, তার বিনিময়ে সে যা কমিশন পাবে তার 5% কমিশন আমাকে শেয়ার করবে। এটা মিথ্যা কথা বলার কিছু নাই, এটা আমার যেটা সত্যি কথা। আমি একটা ব্যবস্থা করছি, আমি একটা ইনকাম নিব, ইনকাম নেওয়ার জন্য যত কিছু। এবং অনেকেই এই যে প্রশ্নগুলা করে, আপনি তো ইনকাম করেন, তাহলে ভাই আপনি কেন টাকা নেন? ভাই আমি যদি স্টুডেন্ট থেকে টাকাই না নিই তাহলে আমার এই সময়টা আমি স্টুডেন্টকে কেন দিব? আমি আজকে 1 ঘন্টা এখানে সময় দিচ্ছি, এই 1 ঘন্টায় আমি চাইলে কি আমার একটা স্টুডেন্টকে আমি সময় দিতে পারতাম না? ওইটা কি আমার টাকা না? এটা ভুল কথা চিন্তা করছেন যদি চিন্তা করে থাকেন। আমি ব্যবসা শুধু এটা তো ব্যবসাই করতে আসছি। ফরেক্স আমি কেন আসছি? ফরেক্স আপনি কেন করতে আসছেন? লাভ করতে আসছেন। তাহলে আমার ট্রেড করা এটা আমার একটা লাভের ব্যবসা। আমি শিখাবো, এটাও আমার একটা লাভ ব্যবসা। আমি ব্রোকার নিয়ে মার্কেটিং করছি, এটাও আমার একটা ব্যবসা। আপনি তো কোনো না কোনো ব্রোকারে ট্রেড করছেন। আপনাকে কি ব্রোকার আপনি নিজে পার্সোনালি করলে কি আপনাকে কয়েক স্প্রেড ছেড়ে দেয় নাকি কোনো কমিশন দেয়? দেয় না। তাহলে এটা আমি নিই, সমস্যা কেন? আমি শেখাচ্ছি, আমি একটা আমার সময় এবং আমার শ্রমের বিনিময়ে আমি একটা টাকা নিচ্ছি, সমস্যা কোথায়? আমি সিগন্যাল দিচ্ছি, আমার সিগন্যাল নিয়ে যদি আপনি লাভবান হতে পারেন, আমার জন্য যদি আপনি লাভ করতে পারেন, তাহলে আমি আপনার টাকা নিব না কেন? আর আমি যদি লাভ করতে পারি, আমার সাথে যদি আরেকজনকে লাভ করাই, আমি কিছু ইনকাম করতে পারি, অসুবিধা কোথায়? আমি যখন ভালো স্টুডেন্ট, আমি আরেকজন স্টুডেন্টকে পড়াই আমি কিছু টাকা ইনকাম করতেই পারি। ঠিক আছে, এরকম একটা সেট আপমেন্ট চিন্তা ভাবনা যারা করে তারা আসলেই আমার কাছে গত ওই যে কয়েকদিন আগে বললাম ব্রোকারের অ্যাকাউন্ট করেছে এক ভদ্রলোক। উনি আমাকে জানালো 14,000 ইউএসডি উনি লস করেছে। আমি জানি না এখন লাইভে আছে কিনা উনি। 14,000 ইউএসডি উনি লস করেছে, তাহলে $14,000 উনি লস করতে পারছে 200 ইউএসডি দিয়ে 6 মাস শেখার ক্ষমতা ওনার নাই। এই লোকগুলো আসলেই আহ কতটুক দিয়ে বা কতটুকু চিন্তা ভাবনা করে তারা আগাতে পারবে? ঠিক আছে, যাই হোক, এখন আমি বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করুন। রাত অনেক হয়েছে, 11টা 42, অনেক রাত হয়ে গেছে। রাসেল ভাই, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে ইলিওটেবের সাথে অন্য কি কি প্যাটার্ন এড করা যায় বা যাওয়ার সুযোগ আছে কিনা, যে কোন কোন প্যাটার্ন ইলিয়ট ওয়েবের এড সাথে করে। আপনি সব প্যাটার্নই অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনি যা যা আরেক প্যাটার্ন জানেন, ইলিয়ট ওয়েব হচ্ছে প্রাইজের মুভমেন্ট। আমি ইলিয়ট ওয়েবের সাথে আপনি হারমোনিক অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ব্রোকারে যদি শুধু লাইভ অ্যাকাউন্ট করলে সেখান থেকে ফ্রি ক্লাস করা যাবে কিনা। বুঝি নাই, বিজনেস করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, হাইসিএম ব্রোকারে কেউ লাইভ অ্যাকাউন্ট করলে ফ্রি ক্লাস করা যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা ডিপোজিট করারও দরকার নেই, লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমরা এটা প্রথম দিকে ছাড় দিলেও পরবর্তীতে আমরা শুধুমাত্র তাদেরকে সুযোগ দিব যারা ডিপোজিটেড, তাদেরকে। কারণ হচ্ছে কিছু অ্যাডভান্স লেভেলের ক্লাস এখানে নিয়ে আসবো চিন্তা ভাবনা আছে, এবং এটা হবে যারা কন্টিনিউ আমাদের স্টুডেন্ট তাদের টাইপের। মানে কেমন, দেখা যেতে পারে আপনার সাথে আপনাকে আমরা 12টা ক্লাস করাবো 15 দিন পর পর। এই 6 মাস আপনাকে ট্রেডে টিকে থাকতে হবে। প্রতি মাসে 2টা ক্লাস, 6 মাসে 12টা ক্লাস নিব। এই 12টা ক্লাস আপনাকে করতে হবে, সাথে করতে হবে, লসও করতে পারবেন না, অ্যাকাউন্টে ব্যালেন্সও থাকতে হবে। এরকম কিছু শর্তে নিয়ে আসবো তখন। ঠিক আছে, তবে প্রথম দিয়ে অ্যাকাউন্ট আছে, লাইভ অ্যাকাউন্ট থাকলেই আমরা ওই সুযোগটা দিব। আর তবে একটা ব্রোকার এনেছে, এই ব্রোকারটা পুরো ব্রোকার আনি না, যে যে ব্রোকারটা কিন্তু গতকালকে থেকে বের হয়েছে এরকম না। আমি এই ব্রোকার গুলো কেউ মার্কেটিং করে না। কেন মার্কেটিং করে না? এই ব্রোকার গুলো কেন মার্কেটিং করে না তার কয়েকটা কারণ আছে। এই ব্রোকার গুলো কমিশন দেয় খুবই কম, স্প্রেড কম, কমিশন কম। মানুষ কিন্তু এইসব ব্রোকারে বেশি উদ্বুদ্ধ হয় না। ঠিক আছে,
এবং এটা ওই যারা এই ব্রোকারে জয়েন করবেন অবশ্যই আমাদের আইবি দিয়ে আসতে হবে। আমাদের আইবি লিংক আছে, আপনারা আইবি লিংক থেকে করতে পারেন। এবং আমি এই যে গ্রুপ আছে রাজেল অন্বেষা, এই গ্রুপের জন্য একটা আইবি ক্রিয়েট করে দেবো। এই গ্রুপের যারা ট্রেড করবে তারা এখান থেকে পাবে, এবং সাথে একটা সুযোগও থাকবে, যারা আইবি থাকবে তাদের আমরা রিকোয়েস্ট করব যে অন্তত তাদের ক্লায়েন্টগুলোকে যেভাবে হোক প্রফিটেবল করে আনার জন্য। এবং যারা আইবি তাদেরকেও আমরা বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন সেটআপ দিয়ে চেষ্টা করব তাদের লাভ করানোর জন্য। আর ক্যালকুলেশনের কথাটা আমি বলেছি এর আগে, একটু আগে। এটা দেখা যাচ্ছে যে রাসেল ভাই শেয়ার করেছে 1977 সালের একটা ব্রোকার। এই ব্রোকার যদি হাই হাই ধাই ধাই হইতো 1977 সাল থেকে কিন্তু এখন পর্যন্ত ব্যবসা করার সুযোগ পাইতো না। ঠিক আছে। যে ইলিয়টের ক্যালকুলেশন সম্পর্কে যদি একটু বলতেন আর কি, ক্যালকুলেশন। হ্যাঁ, ক্যালকুলেশনটা বলেছিলাম আমি, হয়তো উনি খেয়াল করে নাই। ক্যালকুলেশন হচ্ছে যদি ওয়েব 2 কারেকশন করে, ওয়েব 2 কারেকশন গুলো হচ্ছে ওয়েব 2 এর 23 থেকে 79% পর্যন্ত ফিবোনাচ্চির, ওয়েব 1 এর 23 থেকে 79% পর্যন্ত। ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়েব 4। হ্যাঁ, ওয়েব 4 হতে 23 থেকে 61% পর্যন্ত, খুব রেয়ার হচ্ছে 50% কে ক্রস করে। ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়েব 3 মুভমেন্ট করে। এটা অবশ্যই আপনাকে আসলে হাতে কলমে দেখাইতে হবে, এভাবে করে মানে বুঝাইতে পারছি না আর কি। জি, আরেকজন প্রশ্ন করেছেন যে ইন্ডাইস আর ফরেক্স যে এক কিনা। ইন্ডাইস ইন্ডাইস বা ফরেক্স যে এক কিনা। জন্য ভালো HYCM আমরা যেটা দিয়েছি, যে লিংক ডিসক্রিপশনে একটু পারলে লিংকিং দিয়ে দিয়েন ব্রোকারের। আমি কমেন্ট করে দিচ্ছি, আমি মোবাইলে ঢুকলাম। হ্যাঁ, আমি এই যে ইন্ডাইস এবং ফরেক্স যে এক কিনা সেটা একজন জানতে চাচ্ছে। ইন্ডাইস নিয়ে যদি কিছু যত প্রাইস মুভমেন্ট আছে পরামর্শ দিতেন। সবকিছুই আপনার এক, যত ধরনের প্রাইস মুভমেন্ট আছে পৃথিবীতে সবগুলোই এক, এখানে ভিন্ন কিছু নাই। আমি গতকালকে মনে হয় এক ভদ্রলোকে আমাকে বলতে শুনলাম যে ওয়ার্ল্ড বড় বড় ট্রেডাররা স্টক দিয়ে ট্রেড করে, তারা এখন ফরেক্স করে না। এটা আসলে উনার জ্ঞানের স্বল্পতার কারণে উনি কথাটা বলেছেন। আমি বলবো উনার জ্ঞানের স্বল্পতা আছে বিদায় উনি বলেছেন। আপনি ট্রেড করতে জানলে আপনাকে যেখানেই দেয়া হোক, আপনার আমি যদি বলি আপনাকে কিছুই দেয়া হইলো না, আপনার ট্রেড করার জন্য আপনার দোকানের ব্যবসাকে আপনাকে চার্ট করে দেওয়া হইলো। রিসেন্ট করোনার একটা চার্ট পাবেন, আপনি করোনা চার্টটা অ্যানালাইসিস করেন, এটাও তো একটা সাইকোলজিক্যাল জায়গা, তাই না? ট্রেড করতে গেলে আপনি যে কোনো কিছুতেই যে কোনো ভাবেই আপডেট করতে পারবেন, তবে আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। আর আমি কিন্তু যেটা সত্যি কথা, ইন্ডেক্স বা এই স্টক গুলা ট্রেড করি, কারণ হচ্ছে অনেক বেশি ভোলাটাইল থাকে, অনেক বেশি ব্যালেন্সের থাকে। ভাই আমরা গরিব ট্রেডার, অল্প ছোটখাটো ট্রেড করি। যেমন এই হাইসামে ওয়েলে ট্রেড করতে পারবো 4 পিপস সফটওয়্যার স্প্রেড। অন্য ব্রোকারে যেখানে 10 পিপস স্প্রেড আছে সেখানে ওরা 3 পিপস স্প্রেড দিচ্ছে। ওয়েলও খুব বেশি মুভমেন্ট করে, খুব দেখে শুনে ট্রেড করতে হবে। আচ্ছা রাসেল ভাই, আমরা মোটামুটি শেষের দিকে গেলে ভালো হয় মনে হয়। জি 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 জি, কিছু প্রশ্ন ছিল আর কি, যে হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল যে মানে আপনি ব্যক্তিগতভাবে ট্রেডিং এর ক্ষেত্রে কোন কোন ওয়েবসাইট, কোন কোন অ্যাপস এগুলো সাহায্য নেন ট্রেডিং এর ক্ষেত্রে বা নিজে শেখার ক্ষেত্রে, বা কোন কোন শিক্ষণীয় কোনো পেইড কোর্স বিদেশি বা পেইড ভিডিও কোর্স বা মেন্টর যদি কিছু সাজেস্ট করতেন, অনেকে আর কি সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আপাতত কোনো ওয়েবসাইটের সাহায্য নিই না। কারণ হচ্ছে আমি আরেকজনের বুদ্ধিতে বাইসেল দিলে আমার কেন জানি এখন পোষায় না। কারণ হচ্ছে আমাকে অনেকেই ফলো করে, এবং আপনারা হয়তো আমার পেজ দেখেছেন, একটা ফেসবুক পেজ আজকে 6-7 বছর ধরে চলতেছে। এই পেজটা প্রায় 19-20 হাজার ফলো আছে। আমি জানি অনেকেই আমাদের সামনে আসে না, বাট দূর থেকে আমাদেরকে ফলো করে। হয়তো সামনে চেহারা দেখায় না, ফলো করে, লাইক দেয় না। আমি দেখি তো আমার পেজে যখন আমি একটা চার্ট শেয়ার করি, হ্যাঁ, 2000-3000 ভিউয়ার হয়, কিন্তু লাইক হয় 5টা-6টা। তখন বুঝতে পারি অনেকগুলো লোক আছে যারা এটা ভিউ করেছে বিদায় 13,000-14,000 দেখাচ্ছে নাকি।
আপনি আমার পেজে যান, পেজে গিয়ে দেখেন যে লাস্ট গতকালকে যেটা আমি শেয়ার করেছি সেটা ভিউয়ার হয়েছে প্রায় 2000+। তাহলে 2000 কিন্তু লাইক আসে নাই, তার মানে অনেকগুলো লোক কিন্তু আমাদেরকে ফলো করে। আর ওই হিসাব করেই আমাকে দেখতে হয়। আর নিজে যাই করবো অ্যানালাইসিস, হ্যাঁ আমরা অ্যানালাইসিস করার জন্য আমি এখন একটা টেকনিক করি, সে হচ্ছে আমার স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে প্রতি রবিবার রাতে আমরা বসি। প্রতি রবিবার রাতে আমরা বসে সবাই একসাথে, সবার ট্রেডগুলো আমার স্টুডেন্টদের গুলো আনি, আমার গুলো আনি, একসাথে সবাই মিলে আমরা এক জায়গায় এনে এগুলো নিয়ে আলোচনা করি যে ভাই এটা বাই দিব, এই জায়গা গেলে বাই দিব, ওইটা গেলে সেল দিব। যেমন গতকালকে যেটা বলেছিলাম, গতকালকে যে পেজ অ্যানালাইসিস শেয়ার করেছি 2738 ভিউয়ার হয়েছে দেখছি আমি আমার পেজে। আর একটা দিয়েছি, 3টা দিয়েছি, এগুলো আমার স্টুডেন্টরা অ্যানালাইসিস করেছে, আমার কাছে খুব ভালো লাগছে তাদের অ্যানালাইসিস গুলো, আমি এটা শেয়ার করেছি, সেটা ভিউ হয়েছে 3076। তাহলে 3076 যে ভিউটা হয়েছে ওটাতে লাইক আসেই নাই। আর যেটা 3738 ভিউয়ার হয়েছে ওটা 9 জন লাইক লাইক দিয়েছে। তাহলে আপনি বুঝতে পারেন, এবার চিন্তা করেন যে কি পরিমাণ ফলোয়ার এটা ফলো করেছে। তাহলে এই জায়গায় আমি যেটা করি, আমি প্রতি সপ্তাহে একবার বসি, শনিবার রবিবার, এই 2 দিন আমার পুরো অ্যানালাইসিস কমপ্লিট করে ফেলি লং ট্রেডের জন্য। সপ্তাহের একদিন, এই একদিনে টোটাল অ্যানালাইসিস সবগুলা করে আমি আমার স্টুডেন্টদের সাথে বসি, বসে তারা সহ শেয়ার করি যে এই সপ্তাহে আর কি কি ট্রেড করবো। যেমন আমি যেগুলো ফেসবুকে শেয়ার করেছি ওইগুলাই হচ্ছে এই সপ্তাহে, এর বাইরে আমাদের কোনো প্ল্যান নেই। ঠিক আছে, এর বাইরেও যদিও প্ল্যান হয় সেটা ইনস্ট্যান্ট হলে স্টুডেন্টরা পাঠায় দেয়, পাঠায় দেওয়ার পরে আমরা চেক ব্যাক করে, আমরা 2-3 জন মিলেই চেক ব্যাক করে কনফার্ম করি। এরপরে আরেকটা প্রশ্ন করেছেন যেটা হচ্ছে মেন্টর। আমার মেন্টর, মেন্টর একজন, টিচার অনেক আমার। এখন আমার টিচারদেরকে আপনি মেন্টর বলতে পারবেন না। আমার প্রথম শিক্ষা হচ্ছে আর এক ফ্রেন্ড থেকে, সে চট্টগ্রামের, আমরা একসাথে রবিতে চাকরি করতাম 2010-এর আগে, 2010 থেকে 2010-এর ফেব্রুয়ারিতে আমি জয়েন করেছিলাম রবি। হ্যাঁ, রবিতে টেরিটরি ইনচার্জ হিসেবে ছিলাম চট্টগ্রামে। তো সেও টেরিটরি ইনচার্জ ছিল, সে মোটামুটি একটু একটু ট্রেড করতো। তখন ফেসবুকে ফরেক্স ফরেক্স লিখে অনেকটাই চার্জ দিতাম, এনাম তহিদ ভাই রে পাইতাম, এনাম তহিদ ভাই মাঝে মাঝে চারটা টাইকা আইকা দিত, দেখতাম এগুলো কি আর কিছু বুঝিও না। তো এভাবে করতে করতে চট্টগ্রামে এক লোকের কাছে 5,000 টাকা দিলাম, শেখার জন্য 15,000 টাকা, সে বেসিক শিখাবে। 5,000 টাকা দিয়ে সে একটা ক্লাস করাইলো, একটা ক্লাস, এটা কিছুই বুঝি নাই আমি। না বুঝার পরে তারপরে গুগল টুগল ঘাটলাম, এখানেও তেমন কিছু পাই না, বুঝলাম না। আমার ফ্রেন্ড ও কিছুটা বুঝতো, ও কিছুটা দেখাইলো। ইনস্টা ফরেক্সে $5 ডিপোজিট করছিলাম ওর মাধ্যমে, ওইটাই ওর অ্যাকাউন্টেই, ওই $5 একদিনেই চলে গেছিল। এরপরে আরো 2-1 জনের সাথে দেখা হয়, এরা তেমন কিছু দেয় নাই। পরে ইউটিউব চ্যানেল পাইলাম, আর ঢাকাতে এক ভদ্রলোক বললো যে রাকিব নামে একজন শিখাই, ওনার সাথে যোগাযোগ করেন। তো রাকিব ভাইয়ের সাথে দেখা করলাম, যোগাযোগ করলাম অনলাইনে। তখন আমি দেশের বাইরে চলে গেছি, দুবাই চলে গেছি। তো রাকিব ভাই বলে যে ঠিক আছে 12,000 টাকা দিতে হবে, আমি আপনাকে ক্লাস নিব। তখন আমি টুকটাক আবার অ্যানালাইসিস করতে পারি, টুকটাক লস করতেছি, এরকম লাভ করতেছি লস করতেছি, মানে এই 2 বছর টানা লস, 2012 চলতেছে তখন। তো রাকিব ভাই আমার থেকে পরপর 3টা ক্লাস নিল। রাকিব ভাইয়ের ক্লাসগুলো যখন চলছে তখন আমার ব্যবসা, মানে আমি ওইখানে যে চাকরি করি ওই চাকরিতে এত বেশি প্রেশার ছিল, আর আমি সাথে ব্যবসা করছিলাম বিপিএন এর ব্যবসা। আপনারা বিপিএন সম্পর্কে জানেন, আমার টোটাল অ্যারাবিক কান্ট্রি যেগুলো আছে এশিয়ার টোটাল একটা বিপিএন এর এজেন্টশিপ পেয়ে গেছিলাম। মোটামুটি সৃষ্টিকর্তা আর কি, প্রায় পার ডে 10-15 হাজার টাকা করে ইনকাম আসছে। তখন ফরেক্স করার আর টাইম নেই, যেটা সত্যি কথা একদম, মানে ফরেক্স এর প্রতি সময় আর দেওয়া হয় নাই, আর রাকিব ভাইকেও আর সময় দিতে পারি নাই। তো রাকিব ভাইয়ের সাথে আর ক্লাস নেয় নাই, রাকিব ভাইকে টাকা পে করছিলাম, উনিও হচ্ছে টিচার। এরপরে এরকম অনলাইনে অনেক ধরলাম, অনেক থেকে এটা 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 একটু 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 ধরলাম। এরপরে এভাবে করতে করতে একটা সময় ওয়াসিম ভাইয়ের সাথে পরিচয়, এফএক্স টিম একটা ব্রোকারের মাধ্যমে। ওয়াসিম ভাই এলিয়ট ওয়েব নিয়ে ট্রেড করতো, 2012 শেষের দিকের ঘটনা, তো 13 দিকে ঘটনা এটা। তো এলিয়ট ওয়েব নিয়ে ওনার থেকে জানলাম। এবার এলিয়ট ওয়েব নিয়ে গুগলে ঘাটাঘাটি করলাম, এলিয়ট ওয়েব নিয়ে কিছুই না, 1 2 3 4 5, এখন এই যে অনলাইনে দেখি আমরা, যেখানে পারছে ওইখানে 1 বসায় দিছে, যেখানে পারছে ওইখানে 2 বসায় দিছে,
যেখানে পারছে 2 3 4 5, পারলে 7 8 9 10 বসাই দিবে এরকম টাইপের, যেমন ইচ্ছে সেরকম করে ওয়েব বসাচ্ছে। ওই রকম বসানো শুরু করলাম, উনি বলতো যে না এটা ভুল হয়েছে, এটা হয়েছে বলতো, কিন্তু উনাকে যে ক্লাস করার সুযোগ হয় নাই। পরবর্তী 2013-র শেষের দিকে এসে পরিচয় হলাম উনার গুরুর সাথে, মুসা। উনি লন্ডনে থাকতো। তো মুসা ভাইয়ের সাথে পরিচয়, আমিও বিদেশে থাকি, উনিও বিদেশে থাকে। মুসা ভাই একদিন আমাকে বলে যে ঠিক আছে, তোমার অনেক ইচ্ছে দেখতেছি, তোমার আমি ক্লাস নিব। উনি পরপর 2 দিন রাতে, রাতে 2টা থেকে 4টা, হ্যাঁ এটা বাংলাদেশ সময় না, এটা ছিল দুবাই সময়, তো বাংলাদেশ সময় হচ্ছে 4টা থেকে 6টা রাতের, ঠিক আছে। এই সময়টাতে উনি 2 ঘন্টা 2 ঘন্টা 2 দিন ক্লাস নিল, আমি এবার কিছুটা বেসিক বুঝলাম। এবার উনি একটা স্ট্র্যাটেজিও শিখাই দিল। ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করতে গিয়ে প্রথমেই 2800 ইউএসডি না কত ইউএসডি জানি আমি পুরোটাই জিরো করে ফেলছি। 2800 ইউএসডি পুরাটাই মানে 15-20 দিনের মধ্যে শেষ। মানে যা করতেছি 500 পিপস স্টপ লস, 500 পিপস টিপি, স্টপ লস 100 পিপস পর পর একটা একটা ট্রেড দিয়ে আসি, 500 পিপস আস্তে আস্তে 5টা ট্রেড দিয়ে দিচ্ছি। 5টা ট্রেড সবগুলো একসাথে লস খাইয়া এসে $1000, একটা টিপি খাইলে 100 পিপস প্রফিটে আসলে ক্লোজ করে দিছি। মানে এই অবস্থা। এই অবস্থা করতে কয়দিন চিন্তা করলাম যে না ফরেক্স লস আর করবো না, ভালো লাগতেছে না, অনেক লস করছি। তখন সত্যি বলতে 15,000 ইউএসডির উপরে লস করে ফেলছি। আর সত্যি বলতে এটা তখন এত বেশি ইনকাম করতাম, মাসে $1000 ডিপোজিট করাটা মানে গায়ে লাগতো না। আর বিদেশ তো পেপাল অ্যাকাউন্টে, আমার মাস্টার কার্ড পেপাল অ্যাকাউন্টে অ্যাড ছিল, যদি পেপালে টাকা থাকতো পেপাল থেকে মাস্টার কার্ডে কাটতো, মাস্টার কার্ড পেপাল থেকে কাটতো, ওই টাইপের। মাস্টার নিয়ে বসে থাকতাম এভাবে করে হাতে নিয়ে, এই ব্যালেন্স যাচ্ছে দেখতে গিয়ে ব্যালেন্স মানে এফএক্স টিম হতো দ্রুত, মানে সাথে সাথে ইনস্ট্যান্ট ডিপোজিট। হাতে এভাবে করে মাস্টার কার্ডটা নিয়ে বসে থাকতাম, চাপতাম, ওকে দিতাম, 3 অক্ষরের পিন কোড দেওয়ার সাথে সাথে ডিপোজিট হয়ে গেছে। ওই এভাবে করে করে পুরো মাস্টার কার্ড খালি করতে বসে বসে 15-16 হাজার লস করার পর ভেঙে পড়লাম যে না আসলে এটা হবে না। আমি এখানে বিদেশের মাটিতে আসছি টাকা পয়সা কামানোর জন্য, ফ্যামিলিতে প্রতি মাসে 70,000 টাকা পাঠাতে হয়, নিজের এখানে খরচ আছে প্রায় 60,000 টাকা, না সম্ভব না। আমি যদি জমাতাম অনেক টাকা হইতো, 12-13 লাখ টাকা নষ্ট করে দিচ্ছে, আর করবো না ফরেক্স। এর মধ্যে আমার কপাল যে আমাকে ফরেক্সে ছাড়বে না। আমার পাশের রুম চলে আসছে এক পাকিস্তানি, সে হচ্ছে একটা টেলিকম কোম্পানির ইঞ্জিনিয়ার। তো সে আমাকে এবার দেখলাম যে সে ট্রেড করে ফরেক্সের। আমি তার পাকিস্তানি রে বললাম যে তুই কি করস, ফরেক্স করস? বলে যে হ্যাঁ আমার তো একটাই ছুটি, আমি কি করব, ফরেক্স করি এখানে বসে বসে। আমি ফরেক্সে আমি তো তেমন একটা ভালো করতে পারতেছি না, আমি একটা গুরু খুঁজতেছি। তো এখন যে কথাটা বলবো এটা বলে আবার এখানে কিছু নেগেটিভ পাবলিক আছে, ওরা বলে মুরগি, এরকম একটা পোস্ট আমি করেছিলাম যে কথাগুলো বলছি এগুলা নিয়ে। তো এখানে মুরগি ধরা, শেয়াল টেয়াল অনেক কিছু অনেকে কমেন্ট করেছিল। এরপরে পোস্টটা ডিলিট করে দিই নিজের আত্মসম্মান বোধ থেকে। এরপরে সে আমাকে একটা মহিলার কথা বলে যে এফএক্স ট্রেড করো এখানে দুবাইতে, এই আসমান একটা এরিয়া আছে, এই আসমানে এখানে এই তোর একটা ফ্লেক্স টিম একটা ইফতার পার্টি করতেছে। 2013 তখন রোজা চলতেছে। তো ইফতার পার্টি করছে, ইফতার পার্টিতে যাবে, ওইখানে একজন ট্রেনার আসতেছে। আমি বললাম যে হ্যাঁ যাবো। গেলাম ওইখানে, নাম শুনলাম যে ইলিয়ট ওয়েবের ট্রেড করায় 30 বছরের এক্সপেরিয়েন্স যদি স্যামুয়েল, এবং একজন মহিলা যে বয়স হয়ে আসছে, অনেক বয়স হয়ে আসছে। তারপরে ওই পাকিস্তানি সহ গিয়ে তার সাথে কথা বললাম, উনি বলল আমার এখানে ওয়েবসাইটে edg.com থেকে তুমি চাইলে কোর্স করতে পারো। কোর্সের দাম হচ্ছে 2800 ইউএসডি, 2900 ইউএসডি, এখন 2500 ইউএসডি দিয়ে তোমরা করতে পারবা। এখন তো ভাই বুঝেন বাঙালি স্বাভাবিক ওই যে 12-14 লাখ টাকা খরচ করে ফেলছি, কিন্তু $2900 অনেক কিছু। তা আমি আর পাকিস্তানিও তো মনে করেন যে মাথার বুদ্ধি অনেক, আমারও মাথায় অনেক বুদ্ধি। দুই বাঙালি আর পাকিস্তানি মিল্লা, আমি বললাম যে তুই দিবি অর্ধেক, আমি দিব অর্ধেক, দুইজনে অর্ধেক অর্ধেক দিয়ে অনলাইন কোর্স পেয়ে যাবো, দুইজন একসাথে ক্লাস করবো, কেউ বুঝবে না। তো সে বললো যে তোর মাথায় তো বুদ্ধি আছে, ভালো বুদ্ধি। এখন কি করলাম, দুজনে মিলে একটা আইডি করে এই দুজনে একসাথে পে করে দুজনে ক্লাস করা শুরু করলাম। পরে যদিও জোন স্যামুয়েলকে আমরা বলছি যে দেখেন আমরা দুইজন আমরা আসলে এরকম আর্থিক অবস্থা, সে বলছে ওকে ফাইন, সমস্যা নাই, ইউ ক্যান জয়েন। পরে সে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে, এবং স্টিল এখন আমি যখন মেন্টরশিপ নিচ্ছি, অর্থাৎ মেন্টরশিপ বলতে আমি যখন 2014 শেষের দিক থেকে আমি চাকরি ছেড়ে দিই, দেখেন দেশের মাটি বিদেশের মাটিতে আমি চাকরির জন্য গেছি, ওই চাকরিটা ছেড়ে দিয়ে আমি ফুল টাইম ফরেক্স হয়ে ট্রেড করছি, মানে একটা প্র্যাকটিস করার পরে।
তো ওই সময় আর একটা পেড গ্রুপও করেছিলাম 15 শুরুর দিকে। আমি ওয়াসিম ভাই মিলে ডব্লিউএমকে গ্রুপ, যারা পুরনো আছেন তারা জানেন যে ডব্লিউএমকে গ্রুপ বাংলাদেশে কি পরিমাণ পপুলার ছিল। যদিও আমরা এটা ধরে রাখতে পারি নাই, হ্যাঁ, ওটাতে আমাদের তেমন ধরে রাখার ক্ষমতা নাই, ধরে রাখতে পারি নাই অনেকগুলো কারণে। আর যেটা হয় যে 5-6 জন থাকলে, যে মাস্টার এক জায়গায় থাকলে আসলে ওই জায়গাটা, সব মাতব্বর এক জায়গায় থাকলে কোনোদিন কোনো একটা জিনিস ভালো হয় না। সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় এবং একজন মেন্টর থাকতে হয়। তো ওইখানে মেন্টর ছিল না বিদায় এখানে আমার কেউ মেন্টর নাই, আর যারা অ্যাডমিন ছিল তাদেরও কেউ মেন্টর নাই, যে যার মতো করে চালাচ্ছিল। কিন্তু আমরা শুরুতে অনেক ভালো করেছিলাম। প্রায় আমরা যে ব্রোকারটা মার্কেটিং করেছিলাম 200-300 ক্লায়েন্ট ছিল আমাদের, গ্রুপে ছিল 150 ক্লায়েন্ট। একটা পর্যায়ে 17-তে আমি বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে এসে একটা ফরেক্স এর জন্য একটা অফিসও করি। ওই অফিসটাতে 3-4 লাখ টাকা আমরা লস করি সবাই মিলে। তারপরে আমি আমার ওয়েবসাইটটা ডিজাইন করি, আমার ফরেক্স ওয়েব এক্সপার্ট যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ডেভেলপ করি এবং ওই ওয়েবসাইট দিয়ে কাজ শুরু করি নিজে একটা গ্রুপ করে এডুকেশন নিয়ে। এবং যে যাই বলুক না কেন, গত 2 বছর আমি নন মার্কেটিং এ না থেকেও আমার 8 জন স্টুডেন্ট হয়েছে 2018 থেকে এই এই যে কোনো আপনার একজন মার্কেটিং মেম্বার ছিল না। পাওয়া গেছে, ডব্লিউএমকে মেম্বার। ডব্লিউএমকে মেম্বার আমি ছিলাম, এটা কে? আমি তো চিনবো ডব্লিউএমকে মেম্বার হলে, কারণ দাদা ডব্লিউএমকে একজন, মেম্বার সব। হ্যাঁ, আসিফ ভাইয়ের সাথে মহেশখালীতে আমি দেখা করছিলাম, ডাব খাইছিলাম মনে হয়। আসিফ ভাই, দাদা আব্দুল্লাহ মামুন আসিফ। একজন একজন প্রশ্ন হ্যাঁ, করেছেন ওনার সাথে যে আমরা গিয়ে দেখা করেছিলাম বাংলাদেশে আসার পরেই। মানে বাংলাদেশে এসে প্রথম, আমার আমার এখনো মনে আছে, বাংলাদেশে আমি আসার একদিন পরে আমি ঢাকায় চলে যাই। এবং ঢাকাতে একজন ট্রেডার ছিল শামীম ভাই, অনেক সিনিয়র ট্রেডার। শামীম ভাই যখন শুনছি আমি ঢাকা যাচ্ছি, বলে যে ভাই আপনি ঢাকা, চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আসতে আমি সিলেট থেকে ঢাকা চলে আসবো, আপনি শুধু সকালে আমার সাথে একটু দেখা করেন। এই শামীম ভাই এত আন্তরিক ছিল, ওনার বাড়িতে নিয়ে সিলেটে আমাদেরকে এত আদর যত্ন করলো এবং আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, ওনার ওয়াইফ উনি সহ আমাকে এত সেবা যত্ন করেছিল, বলার মতো না ভাই। ফরেক্স লাইফে এই শামীম ভাইকে আমি অন্তত সারা জীবন ভুলবো না। যদিও ওনাকে গত 2 বছরে খুঁজে পাচ্ছি না। আমার বিয়েতে আসার কথা ছিল, বিয়েতে আসে নাই, উনিও বাড়িতে আসছে। এরকম অনেকেই ছিল। হ্যাঁ, আসিফ ভাই ওদের সাথে ছিল, আসিফ ভাইও আমাদের একজন পেইড মেম্বার ছিল। জি একজন আর রানা আমার একজন মেন্টর প্রশ্ন হলো করছেন। জদি স্যামুয়েল, এটা সত্যি কথা। জদি স্যামুয়েলকে বললে হবে যে রানা দাস জয়, সে ভালো করেই চিনে। ম্যাডাম অনেক বৃদ্ধ হয়েছে, এখন মনে হয় ট্রেনিং অন্যরা করায় এবং উনার ভয়েস দিয়ে উনি ট্রেনিং করেন। উনার এটা রেকর্ডেড ভয়েস দিয়ে ট্রেনিং করায় এখন। আর এখন কোর্স ফিও অনেক কমছে, $1,000 মধ্যে চলে আসছে। যেটার সেম ম্যানুয়াল দিয়ে আমিও করাচ্ছি উনার অনুমতি সাপেক্ষে। ম্যাডাম আমি এভাবে এভাবে করাচ্ছি। উনি আমাকে সাপোর্ট দিয়েছিলেন যে কিভাবে করে সিগন্যাল প্রোভাইডার হব, কিভাবে করে মেন্টর হব, কিভাবে করে গাইডলাইন দিব, এগুলো উনি আমাকে সাহায্য করেছিলেন। এগুলো সত্যি কথা একদম। জি দাদা এখানে একজন প্রশ্ন করেছেন, একজন যে ট্রেডিং এর ক্ষেত্রে মানে যখন আপনি এন্ট্রি নেন, মার্কেট লসের দিকে যায় বা প্রফিটে যায়, ঠিক সেই সময় কিভাবে সাইকোলজি মেনটেন করে আপনি লাভ লস করেন বা লাভ লস গ্রহণ করেন, মানে আপনার প্রশ্নটা আমি বুঝতে সাইকোলজি পেরেছি। সেটআপটা, আপনার ট্রেডিং করার ক্ষেত্রে সাইকোলজি কিভাবে আপনাকে হেল্প করে, মানে কিরকম চিন্তা ভাবনা, কিরকম মনোবাসনা, দৃঢ়চেতা, মানে যেই কি কি চিন্তা ভাবনাগুলো আপনার ট্রেডিং এর ক্ষেত্রে আপনার জন্য হেল্প করে, এন্ট্রিনিয়ার ক্ষেত্রে যখন লস করেন, যখন লাভ করেন, যখন ট্রেড মনে হচ্ছে আমার বিপরীতে গেছে, আপনি এসএল এর আগে আপনি কেটে দেন, ঠিক মানে কি কি জিনিসগুলো কাজ করে যার জন্য আপনি ভালো আছেন? আচ্ছা আমি বলি, প্রথমত আমি প্রথমেই শুরুতে এই কথাগুলো বলেছিলাম, যদি আপনার ব্যালেন্স ছোট হয় আপনার এগুলো কিছুই কাজ করবে না। ছোট অ্যামাউন্টে $80 একটা অ্যাকাউন্টে আমারও এই জিনিসগুলো কাজ করবে না। শুধু ইকোলজিক্যাল লেভেল আমি ধরে বসে থাকতে পারি, কিছু জায়গায় স্টপ লস মেনে নিতে হবে, মানতেছি। এভাবে করেই আমি বা কোনো জায়গায় হেরে আটকাই আছি, সম্ভব না। আমি এবং এই অ্যাকাউন্টটা বন্ধ করে দেবো, এটা আমার ট্রেডিং এ ইফেক্ট করতেছে। আর আমার বড় অ্যাকাউন্টে আমি ট্রেড দেওয়ার পর খুঁজে দেখি, আমার বড় অ্যাকাউন্টে এখন আমার লস চলতেছে কত দেখি একটু। আমার এখন 38 ইউএসডি লস চলতেছে। ঠিক আছে, 3টা ট্রেড চলছে, একটা জিবিপি ক্যাট, একটা সিএইচএফ জেপিওয়াই, একটা জিবি পেওডি। এই 3টা ট্রেডই আমি যে বলেছিলাম আমরা গ্রুপ ট্রেড করি। এখানে আমাদের গ্রুপ মেম্বার যে আমার স্টুডেন্ট যাদেরকে আমি গ্রুপ মেম্বার করেছি,
তাদেরই দেওয়া সিগন্যাল আমি নিজে নিয়েছি, ঠিক আছে। এখন রানিং আছে 3টা ট্রেড, এই 3টা ট্রেডে 38 ইউএসডি লস চলে আমার পার্সোনাল অ্যাকাউন্টে। আর আজকে সারা দিনে প্রফিট হচ্ছে 12 ইউএসডি। এই মাসের 1 তারিখ থেকে এখন পর্যন্ত প্রফিট হচ্ছে 21 ইউএসডি, মাত্র 21 ইউএসডি প্রফিট আছে, লাভ লস মিলে। এই হচ্ছে কথা। এখন 3000 ইউএসডির একটা অ্যাকাউন্টে 21 ইউএসডি প্রফিট 10 দিনে আপনি মেনে নিতে পারলে আপনার সাইকোলজিক্যাল কি অবস্থা আপনি বুঝে নেন। 21 ইউএসডি প্রফিট অনলি, আমি অত প্রফিট করতে পারি না। হ্যাঁ, তার মধ্যে 3টা স্টপ লস, 2টা স্টপ লস খাইছি। একটা হচ্ছে 28 পিপস, একটা হচ্ছে 70 পিপস। ব্রেক ইভেন খাইছি একটা, 2টা, 3টা, 4টা, 5টা ব্রেক ইভেন খাইছি। 5টা ব্রেক ইভেনে আসছে 90 পয়সা, $1, $2 এরকম। হ্যাঁ, একটা, 2টা, 3টা, দাদা 4টা, 5টা। একটা একটা প্রশ্ন আসছে, ইলিয়ট ওয়েভ কেন 5 ওয়েভ হয়, মানে অন্য কোনো সংখ্যা কেন নয়? ইলিয়ট ওয়েভ কেন 5 ওয়েভ হয় অন্য কোনো? উনি বলতে পারবে, তবে উনি বলেছেন উনার থিওরি অনুযায়ী এই 5টা মুভমেন্টই হচ্ছে ইম্পালস ওয়েভ। উনি টোটাল ওয়েভকে 5টা ভাগে ভাগ করে ইম্পালস বললেন, অর্থাৎ একটা হচ্ছে ইম্পালস, একটা হচ্ছে কারেক্টিভ। এবং উনার হিসাবে এই 5টা মুভমেন্ট করার পর মার্কেটের প্রাইস একটা বড় ধরনের কারেকশন চাই। জি দাদা, অনেক একে জানতে চাচ্ছেন যে কেউ বলে যে একটি পেয়ারে ট্রেড করতে, কেউ বলে মেজর পেয়ার গুলো শুধু, আবার কেউ সব পেয়ারে ট্রেড করে। তো আসলে মানে কি করা উচিত? যারা বিগিনার তারা এই বিষয়টা বুঝতে পারে না। যে পেয়ারে মজা পাবে সেই পেয়ারই ট্রেড করবে, আপনার সাথে কোন পেয়ারটা করে সেটা হচ্ছে বড় কথা। আপনি কোন, কেউ কেউ আছে যেমন দেখবেন ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ট্রেড হয় ইউরোইউএসডি তে, বেশিরভাগই ঝাপাই করে ইউরোইউএসডি তে, যার যেটা ভালো লাগে। অনেকেই দেখবেন গোল্ডে ট্রেড করে। আমি যেমন আমার ছোট্ট অ্যাকাউন্টটাতে আমি যখন আসলে ফুল কিনারা পাচ্ছিলাম না, বা আমি আসলে কোথায় স্টপ লস দিলাম, আমার স্টপ লস হচ্ছে 100 পিপস, 150 পিপস, এই স্টপ লস দিলে তো এই অ্যাকাউন্ট টিকবে না। তখন আমি শুধু গোল্ডেই একটা মুভমেন্ট পেয়ারেই করতেছি। আবার দেখা যায় আমি অনেকগুলো পেয়ারে একসাথে ট্রেড করি। তো যার যেই পেয়ার গুলো ভালো লাগে, যেমন একটা সময় আমার যখন আমি 2018-তে, অনেকেই জানেন আমি বড় ধরনের একটা হ্যাকিং এর শিকার হই। আমার বড় ধরনের একটা পুঁজি চলে যায়, এবং গত কয়েকদিন আগে ওই অ্যাকাউন্টটা আবার একদম পার্মানেন্ট ডিজেল হয়ে যায়। আমার নেটালার অ্যাকাউন্ট, যেটা একবার হ্যাকিং এর করছিল দেশে আসার পরেই, বড় ধরনের অ্যামাউন্ট। তো পরবর্তীতে তো এটা এখন বন্ধই হয়ে গেছে এখন। তো এরপরে আমি একটা সময় যখন ব্যালেন্স ছিল তখন শুধুমাত্র ওয়ে ট্রেড করতে পারতাম। এখন আমার ওই ব্যালেন্স নাই যে ইয়েতে ট্রেড করবো, ওয়েতে ট্রেড করবো। এখন আমি ভ্যারাইটিস যে পেয়ার গুলো আমার ভালো লাগে ওই পেয়ার গুলোকে। আপনি কোন পেয়ার আপনাকে সুইট করছে সেটা হচ্ছে বড় কথা। দাদা একটু যদি গাইডলাইন দিতেন, যারা ফরেক্স শিখতে চায় বা ট্রেডের ক্ষেত্রে কোন কোন ওয়েবসাইটে সাহায্য সহায়তা নিতে পারে, বা কোন ওয়েবসাইট গুলোতে স্টাডি করতে ভালো হয়, অথবা কিছু পিডিএফ বইয়ের নাম, কিছু ইউটিউব চ্যানেলের নাম, হ্যাঁ, যেগুলা মানে পড়লে উপকৃত হতে পারে, আপনি এরকম কিছু তথ্য দেওয়ার চেষ্টা করুন। এখন পৃথিবীতে সবচেয়ে সহজ হচ্ছে এই জিনিসগুলো খুঁজে বের করা। আপনার প্রশ্নের উত্তরটা আপনি যে, এখন আমরা আছি অনলাইনে, অনলাইনে গুগল শুধু লিখে চার্জ দিলেই পাওয়া যায় অ্যাভেলেবেল। এবং যারা ইউটিউবার তারা কিন্তু এই ইনফরমেশন গুলো কালেকশন, কিন্তু নিজে ভালো ট্রেডার না হলেও সে কিন্তু ইনফরমেশন গুলো কালেকশন করে সে কিন্তু ঠিকই কি করে, একটা ভালো ভিডিও, ভালো ইনফরমেটিভ কিছু একটা দেওয়ার চেষ্টা করে। এবং দেখা যাবে আপনি 5 রকমের ভিডিও দেখলে ইউটিউব থেকে আপনার কিন্তু 5 রকমের জিনিস শিখছেন। অবশেষে গিয়ে আপনি এই পিডিএফ ফাইল খুঁজে পাইলেন, কারো লেখা বইগুলো, যেগুলো আপনি গুগলে চার্জ দিয়েই পাচ্ছেন। এখন পৃথিবী খুবই সহজ হয়েছে। আমাদের বাঙালিদের জন্য বিডি পিপস এটা আছে, তানভীর ভাইদের। হুম, তানভীর ভাইদের যে ওয়েবসাইটটা আছে বিডি পিপস এক্সামের, খুব ভালো। ওইখানে অনেকগুলো ইনফরমেশন আছে। রাকিব ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, বিডি স্কুল না কি জানি, রাকিব ভাই যেটা করে। তারপরে এরকম আরো অনেকেই আছে। তবে আমি একটা কথা বলবো কি, যারা ইউটিউবার তাদের মধ্যে যদি কেউ থাকেন এখানে, আমি বলবো ইউটিউবে আপনি ভিডিও ডাউনলোড করেন, খুবই ভালো, সবাই শিখতে পারছে। তবে ভুল ইনফরমেশন দিবেন না। আমি কয়েকদিন আগে ইলিয়ট ওয়েব নিয়ে কয়েকজনের ভিডিও দেখলাম, আসলে ভুলভাল ইনফরমেশন। ইলিয়ট ওয়েব নিয়ে ন্যূনতম সঠিক জ্ঞানটা ওনার নাই।
দরকার নাই তো, ইলিয়ট ওয়েভ নিয়ে না করেন, আপনি প্রাইস অ্যাকশন জানেন, প্রাইস অ্যাকশন নিয়ে করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে করেন। যেটা দিচ্ছেন সেটা যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে, ওভাবে করে দেন। আমার এখানে একটা খুব ট্যালেন্টেড প্রশ্ন করছে, যেটা লাস্ট প্রশ্ন ছিল, ইলিয়ট ওয়েবে 5টা ওয়েব না কেন? উনি যে হোক, আমি নিশ্চিত উনি কিন্তু এটা নিয়ে স্টাডি করছে, এই প্রশ্নটা যে করেছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলা কিন্তু খুবই ভালো, সে স্টাডি করছে, তার কথাই বোঝা যায় কিন্তু। আরেকজন প্রশ্ন করছেন, ইলিয়ট ওয়েভ কি সিনথেটিক ইন্ডেক্সে কাজ করে কিনা? সিনথেটিক ইলিয়ট ওয়েভ সবকিছুতে কাজ করে আপনার। আপনি একটা কাজ করবেন, ইলিয়ট ওয়েভ আমার সাথে, আমাকে যারা চিনেন, আপনি নিজের হাতে ট্রেডিং ভিউতে গিয়ে সবকিছু সাইড সরাইয়া আপনি নিজের হাতে একটা ড্রয়িং করবেন, নিজের হাতে নিজের ইচ্ছা মতো উপরে নিচে, নিচে উপরে, নিচে উপরে, এভাবে আঁকবেন। এঁকে আপনি আমাকে বলবেন যে এটা ইলিয়ট ওয়েভ কাউন্ট করে দেন, এবং এটার এটার পরে আপনি একটা অংশ আপনি রেখে দিবেন অর্ধেক। মনে করেন যে এইভাবে করে উপরে দিয়েছেন, নিচে দিয়েছেন, উপরে দিয়েছেন, নিচে দিয়েছেন, এরপর আপনি উপরে দিলেন, কিন্তু উপরেরটা আমাকে দিলেন না, আপনি এতটুকুই শেষ। কিন্তু আপনি আরেকটা পেজে এটা কপি করে উপরে একটা দাগ টানলেন, নিচে একটা দাগ টানলেন, বা যেভাবে কোনোভাবে টানলেন, এবার আমাকে এনে বলেন যে এটা হচ্ছে আমার আঁকা, এর পরের মুভমেন্টটা কি। এটা আমি ইলিয়ট ওয়েভ দিয়ে করে দিব। ইলিয়ট ওয়েভ হচ্ছে সাইকোলজিক্যাল মুভমেন্টটা বোঝানো। ইলিয়ট ওয়েভ মানে হচ্ছে পরবর্তী সাইকোলজিক্যাল মুভমেন্ট কি হতে পারে সেটা বোঝা। কারণ ট্রেডিং মানে হচ্ছে সাইকোলজি। আমি এটা আপনাদের সাথে ওপেন চ্যালেঞ্জ করলাম আজকে এটা, এবং আপনারা এটা একদম ওপেন করে দেন। যে কোনো কেউ ট্রেডিং ভিউতে হোক, হাতে কলমে যেভাবে পারেন আঁকবেন, দুইটা সাইড আঁকবেন। একটা সাইডে আপনি বাই এবং সেলের একটা অপশন দিবেন, মানে পরবর্তী কি হবে সেটা আমি প্রেডিকশন করব, আমি কত পার্সেন্ট প্রেডিকশন করতে পারি। ঠিক আছে, স্টপ লস সহ আমি ওইখানে দিব যে এটা প্রাইস এখানে গেলে এখান থেকে বাই, এখান থেকে সেল। ঠিক আছে, এটা হচ্ছে সাইকোলজিক্যাল। এই কারণে আপনি যে কোনো পেয়ার এই আপনি করতে পারবেন। আমরা জানি আপনি লং ট্রেড করেন, তো লং ট্রেডের ক্ষেত্রে যখন একটা প্রাইস 2-3 দিন আপনার ফেভারে যাওয়ার পর আবার যখন বিগ রিট্রেসমেন্টে আসে, ঠিক ওই সময় আপনি কিভাবে নিজের সাইকোলজি ধরে রাখেন? নাকি ট্রেড ক্লোজ করে দেন যতটুকু প্রফিট আছে, বা ব্রেক ইভেন দেন, ট্রেড ক্লোজ নাকি করে ট্রেড দিই অনেক স্টপ ইউজ আগে, করেন, হ্যাঁ, যখন নাকি মনে ট্রেডিং হয় যে ইউজ করেন? প্রাইস, যেমন আমার আজকে একটা ট্রেড ক্লোজ করে দিয়েছি আইওডিএসডি, এটা হয়েছে মাত্র 15 পিপস। হয়তো ইউএসডি আরো পড়তে পারে, কিন্তু যদিও পরে ওটা আমার কিছু করার থাকবে না, যদিও পড়লেও। কারণ কি, আমি তো আসলে আমার মনে হচ্ছে যে প্রাইসটা আর উঠবে না, নামবে না, বা আবার আরো উপরে উঠে তারপর নামবে, আমি এটাকে এই জন্য ক্লোজ করে দিয়েছি। এরকম কিছু জায়গা থাকে, এটা ধরে রাখতে হবে। এবং ব্রেক ইভেন ইউজ করি, অনেক বেশি ব্রেক ইভেন খাই আমার ট্রেড, অনেক বেশি। ইভেন কি জিবি পেআউটই 300-350 পিপস প্রফিটে গিয়ে এসে ব্রেক ইভেন খাইছে গত মাসে। এটা সাক্ষী হচ্ছে শুধুমাত্র আমার টিম মেম্বার্সরাই। 350 পিপস প্রফিটে যাওয়ার পর ওই ট্রেড এসে ব্রেক ইভেন। তার মানে আমরা বুঝতে পারছি যে ফরেক্স হলো একটা সংখ্যার গেম, সংখ্যার খেলা। এখানে আমাকে লাভ লস মিলে এভারেজে মাস শেষে অথবা এটা গেম না, সাপ্তাহিক এটা হচ্ছে প্রফিট করতে ব্যবসা। হবে। আপনাকে প্রতিটা লাভ ট্রেড, লস, আমি হ্যাঁ, আপনাকে প্রতিটা আরেকটু ট্রেড আমরা প্রফিট আশা করব না। এটাই বুঝতে না, পারছি আমি আমরা, যে আরেকটু প্রত্যেকটা ট্রেড আরেকটু আমরা উইন সহজভাবে হওয়ার ব্যবসা চেষ্টা করা যাবে না। মনে করেন আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, আপনার বুঝছেন, আপনি 10 লাখ টাকার পেঁয়াজ কিনলেন, 10 লাখ টাকা আপনার পুঁজি, সরি। আপনি এখন বাজারে গেলেন, বাজারে এখন প্রাইস চলতেছে 60 টাকা করে, কিন্তু আপনি চিন্তা করলেন যে আসলে পেঁয়াজের প্রাইস তো রেগুলার থাকে 30 টাকা 35 টাকা, আমি 60 টাকা করে নিলে কেমনে বেচবো? কিন্তু হাহাকার বাজার, মানুষ এসে এসে আপনার কাছে পেঁয়াজ চাচ্ছে। আপনি কি করলেন, 2 লাখ টাকার পেঁয়াজ কিনলেন, নাকি 10 লাখ টাকা পেঁয়াজই কিনে ফেলবেন 60 টাকা করে? সেটা হচ্ছে আপনাকে। আপনি এবার $1000 যদি 1 লট ট্রেড দেন, 10 লাখ টাকার কিনে ফেলছেন, 10 লাখ টাকার এনে রাখলেন, পরের দিন হয়ে গেল 55 টাকা করে। আপনি বললেন আচ্ছা দাম বাড়লে নি মনে, এরকম 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 5 দিন পরে দাম চলছে 50 টাকা করে, আপনার গুদামে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ পৌঁছে গেছে, কি করবেন আপনি? এবার আমি বলি, আপনি 10 লাখ টাকার এই যে পেঁয়াজ কিনলেন, আপনাকে লস হয় 2-4-5 টাকা লস দিয়ে মেনে নিতে হবে, আর না হলে পুরো 10 লাখ টাকা জলে। এবার আপনি 10 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা কিনলেন, শুধু 3 লাখ টাকা, বেশি না, 3 লাখ টাকা 60 টাকা করে কিনলেন কেন? আপনি চিন্তা করলেন যে যদি কালকে এটা 35 টাকা হয়ে, তখন কি করবো আমি? তখন বাকি 6 লাখ টাকার আমি 35 টাকার করে কিনে হলো খরচ করতে পারবো।
ঠিক আছে, আপনি এটা চিন্তা করলেন, আপনি কি করলেন 60 টাকা করে নিলেন 3 লাখ টাকার। 4 দিন পরে প্রাইস আসলো 50 টাকায়। আপনি ওই যে 4 দিন পরে যেগুলো পচে যাচ্ছে নরম হয়ে গেছে ওগুলো আপনি 50 টাকা করেই সেল করে দিলেন। এর মধ্যে আবার প্রাইস পড়ছে 40 টাকা করে হয়ে গেছে। এর মধ্যে আরো কিছু মাল আপনার নষ্ট হয়েছে, এগুলো আপনি 40 টাকা, তাহলে আপনার 50,000 টাকার মাল আপনি সেল করলেন 10 টাকা করে লস দিয়ে, আরো 50,000 টাকার মাল নষ্ট করলেন আপনি আরো 20 টাকা করে লস দিয়ে, 30 টাকা করে আপনি মনে করলাম যে 30,000 টাকা আপনি লস করলেন, 30,000 টাকা আপনার লস। এবার আপনি 40 টাকা করে যখন চলছে আপনি নিলেন আরো 2 লাখ টাকার মাল। এবার কয়দিন পরে দাম গিয়ে দাঁড়ালো 50 টাকায়, আপনি টোটাল মালটাই সেল করে দিলেন। আপনার আগে 2 লাখ টাকার মাল সেল করলেন, আপনি এখন 10 টাকা করে লাভ দিয়ে 2 লাখ টাকায় আপনি করলেন সাপোজ 50,000 টাকা, ওইখান থেকে করলেন এভারেজ। এভাবেই তো ব্যবসার একটা টেকনিক আপনি করছেন। ঠিক এখানেও এমন করেন, আপনি যখন দেখতেছেন আপনার প্রাইসটা আপনার বিপক্ষে যাচ্ছে আপনি লস মেনে চলে আসেন, লাভ লস মেনে নিতে হবে। জি দাদা, একটা প্রশ্ন আছে যে 5 নাম্বার ওয়েব যদি আমি ভিভো ইউজ করি, ভালো প্রশ্ন। করলে 5 নাম্বার ওয়েবে যদি ভিভো ইউজ করি তাহলে এক্সটেনশন কত লেভেলে কারেকশন পাবো? এখন স্ট্যান্ডার্ড আপনার লেভেলটা? 5 কি এক্সটেনশন হচ্ছে নাকি ওয়েব 5 ট্রানজিশন হচ্ছে সেটা একটা ব্যাপার। যদি ওয়েব 5 ট্রানজিশন হয় তাহলে আপনার মাথায় রাখতে হবে ওয়েব 3 শেষের আগেই এটা প্রাইস এখান থেকে ফল্ট করবে, এবং ওয়েব 5 এর ভেতরে আপনি 5টা ওয়েব দেখবেন। আমি একটা ছবি শেয়ার করছি, এখনই শেয়ার করছি আপনাকে, ভাইকে, রাসেল ভাইকে। এই যে এটা একটু দেখান, অডি ইউএসডি। আপনাকে আমি দিয়েছি, দেখেন এটা একটু শেয়ার করেন, তাহলে ওনার প্রশ্নটার উত্তরটা একটু ভালোভাবে দিতে পারবে। একটু স্ক্রিনটা শেয়ার করেন রাসেল ভাই। হ্যাঁ হ্যাঁ, করছি, স্ক্রিনটা শেয়ার করছি। দেখেন এখানে যদি দেখেন এই যে চ্যানেলিং, এই চ্যানেলের মধ্যে নিচ থেকে যদি উপরে যান একটা নিচে আছে দুইটা, মানে নিচে দিয়ে উপরে তিনটা, আমার হিসাবে এটা ওয়েব 5 চলছে। ঠিক আছে, ওয়েব 5 মধ্যে 5টা ওয়েব হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। যদি এটা ব্রেক আউট হয়ে যায় তাহলে আমার চ্যানেল, এই চ্যানেলের ভেতরেই 5টা ওয়েব দেখতে পাচ্ছি কিন্তু সাব ওয়েব সহ। এখানে আমি এক্সটেনশনটা যদি বের করি সেটা হচ্ছে এলিয়ট ওয়েবের শুরু যেখানে, অর্থাৎ জিরো যেখানে, এক যেখানে, সেখান থেকে ফিবোনাচ্চি এক্সটেনশন শুরু করে একদম ওয়েব 3 শেষ। এরপরে পরবর্তী লেভেলটা আমি এনে বসাবো ওয়েব 4 এ শেষে, অর্থাৎ ওয়েব যে শুরু সেখান থেকে শুরু করে ফিবো এক্সটেনশন ওয়েব 3 শেষ, এবং ওয়েব 3 শেষ থেকে ওয়েব 4 এর শেষ পর্যন্ত বসালে আমি ওইখানে প্রাইস যেটা পাবো সেটার 138%, 61%, 100%। 100% হচ্ছে কখন, যখন এক্সটেনশন করে, এক্সটেন্ড করে, ওয়েব 5 অনেক বড় হয়। আর এক্সটেন্ড ছাড়া রেগুলার যখন হয় 5টা ওয়েব দিয়ে তখন 61%। আর যখন প্রাইসটা ট্রানকেশন করে, অর্থাৎ ওয়েব 5 3 কে ক্রস করতে পারে না, তখন সেটা আমি 38% থেকেই কাউন্ট করি। তাহলে ওই অ্যাভারেজ যে বর্তমানে যেটা দেখতে পারেন ওয়েব 3 কে সে ক্রস করে চলে আসছে অলরেডি, তাহলে এটা রেগুলার, এখানে আপনি 61% পর্যন্ত টাচ করে নিতে পারেন। এবং আপনি যদি এই মুহূর্তে থাকেন, অনলাইনে থাকেন, তাহলে আপনি নিজেই এটা চেক করে দেখতে পারেন। জি দাদা, জি, আরেকটা প্রশ্ন, ইম্পালস 5 নাম্বার ওয়েবের পর এবিসি কারেকশন যেটা দেয়, ইম্পালস 5 নাম্বার ওয়েবের পর যে এবিসি কারেকশনটা হয় পরে, ওইটা যে কারেকশন নাকি ট্রেন রিভার্সাল, কিভাবে বুঝবো? মানে ওটা কি কারেকশন নাকি ট্রেন রিভার্সাল, এটা কিভাবে বোঝা যায় যে এবিসি যে কারেকশনটা হয় সেই আমি কারেকশনটা এর কি আগেই আসলে কারেকশন? হ্যাঁ,
আমি এর আগে যেই ছবিটা শেয়ার করেছি, যেটা বললাম আমি, ওই একই কথাটাই কিন্তু বলেছি আমি। আপনার মানে উনি উনি জানতে চাচ্ছেন যে যে সেটা কি আপনাকে কারেকশন কারেকশন হিসেবে নিব, মানে রিট্রেসমেন্ট নিব নাকি রিভার্সাল হিসেবে নিব, মানে এটা বোঝার হ্যাঁ, উপায় সে কি যেটা এবিসি বলছে এবিসিটা? আমি বুঝতে পারছি। এটা সম্ভবত একই জনেরই প্রশ্ন, যে ওয়েব 5 পাঁচের পরে কেন হয় না, সেটা সেই লেভেলের প্রশ্ন, এবং একজনেরই প্রশ্ন হতে পারে, সম্ভাবনা বেশি এই ধরনের প্রশ্ন। কারণ হচ্ছে ওয়েব না মোটামুটি এটা নিয়ে স্টাডি না করলে এই ধরনের প্রশ্ন আশা করা যায় না। ঠিক আছে, আহ, আপনি প্রাইসটাকে আগে, মুভমেন্ট আপনার ওয়েব 5 শেষ হয়েছে কিনা আপনাকে বুঝতে হলে প্রপার কাউন্ট করতে হবে। প্রপার কাউন্ট পরে আপনি যখন দেখবেন যে ওয়েব এটা ট্রেন্ডের বিপরীতে চলে আসবে, যেমন এখন আমি এআইডিএসডির কথা বলছি, এআইডিএসডি যদি এই ট্রেন্ডটা ব্রেক করে ডাউন হয়, তাহলে বুঝতে পারবো যে আমার ওয়েব এ রিট্রেস করছে, এবং রিট্রেসই করে। কারণ হচ্ছে ওয়েব এ বিসি রিট্রেস করার পরেই কিন্তু সে রিভার্সাল স্ট্রাকচার দেয়া প্রাইস মুভমেন্ট করে। এবং এখানে আপনাকে অবশ্যই ট্রেন্ড লাইন বা ট্রেন্ড ব্রেকআউট এইসব ইউজ করতে হবে। এবং দাদা একটা যখন আপনার হুম বলুন বলুন। জি, যখন যখন প্রাইসটা আপনার এর দিকে যাচ্ছে, আপনি তখন ওয়েভ কাউন্ট করা শুরু করবেন, তাই না? এটা ইম্পালস। এই পাঁচটা ওয়েভের পর আবার ওয়েভ বি হচ্ছে, আপনি কিন্তু আবার রেগুলার ট্রেন্ডে চলে যাচ্ছেন, ওই যে 1 2 3 4 5, 1 2 3 4। এবং একটা পর্যায়ে আপনি দেখবেন টোটাল ওয়েভ 1 থেকে ওয়েভ 5 পর্যন্ত যে মুভমেন্ট, এই মুভমেন্টের একটা স্ট্রাকচার দাঁড়াবে। এই টোটাল ইম্পালসকে আপনি যখন ফিবোনাচ্চির রেশিও দিবেন, দেখবেন যে এবিসি যেটাতে আপনি নতুন করে 1 2 3 4 5 কাউন্ট করছেন, সেটা এই জায়গা থেকে কি রিভার্সালের ওয়ে আছে কিনা। যদি রিভার্সালের ওয়ে থাকে, রিভার্সাল করে পরবর্তীতে ওয়েভ করবে। কারণ এই রিভার্সাল হওয়ার পরে এই 1 2 3 4 5 এই বিসি, এটা কিন্তু আবার পরবর্তী ওয়েভ, মানে এইটা পুরোটা একটা স্ট্রাকচার ওয়েভ 1-এ চলে যাবে বা ওয়েভ 3-তে চলে যাবে। এগুলো আসলে এই প্রশ্নগুলোর উত্তর একদম প্রপারলি দেওয়া যায় যদি স্ক্রিন শেয়ার করে একদম এঁকে দেখানো যায়, একদম প্রপারলি ভাবে এঁকে দেখানো যাবে। জি দাদা, আরেকটা প্রশ্ন, এটা আপনি নিজেও একটু করবেন। এই আমি মার্কেটে ব্রেক ইভেন ব্যবহার করে সপ্তাহ শেষে ট্রেড ধরে রাখলাম পরের সপ্তাহের জন্য। এখন মার্কেটে ফান্ডামেন্টাল ইস্যুর কারণে মার্কেট গ্যাপ দিয়ে শুরু হলো এবং সেটা আমার ট্রেডের রিভার্সে উইক স্টার্ট হলো। হ্যাঁ, বুঝতে মানে পারছি ওটা প্রশ্ন। সেক্ষেত্রে আচ্ছা, উইক ওপেন আসলে প্রাইস ব্রেক ইভেন পয়েন্টে থেকেও অনেক আগে বা পরে রিভার্সে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার লস হবে। তাহলে নতুনদের জন্য ব্রেক ইভেন ব্যবহার করার প্রকৃত উপায়টা যদি বলতেন। আসলে আপনি যে ব্রেক ইভেনের কথা আমি বলছি, আপনি কত পিপস গেলে আপনি ব্রেক ইভেন দিচ্ছেন, সেটা একটা বড় প্রথম কথা না। মার্কেট কি সব সময় এরকম 150 পিপস 50 পিপস গ্যাপ দিয়ে ওপেন হয় সব পেয়ারে? সেটাও একটা প্রশ্ন। আপনার এই প্রশ্নের এগেইনস্টে আমি এই প্রশ্নগুলো করছি। আপনি একটা ট্রেডে কখন ব্রেক ইভেন দিচ্ছেন? 60 পিপস 70 পিপস 100 পিপস যাওয়ার পরেই। এখন পরবর্তীতে মার্কেট কি 100 পিপস ব্রেক দিয়ে আপনার ওপেন হচ্ছে? যদিও 100 পিপস দিয়ে ওপেনও হয়, তাহলে আপনি তো 100, সাপোজ আপনি 50 পিপস পরে ব্রেক ইভেন ইউজ করলেন, মার্কেট 100 পিপস গ্যাপ দিয়ে ওপেন হলো, তার মানে আপনি 50 পিপস লস করলেন। এটা লস মেনে নিতে হবে, কিছু করার নাই এক্ষেত্রে। আর এটা রেয়ার, মানে আমিও তো গত 6 মাসের মধ্যে এই ধরনের কোনো ঘটনা আমার ঘটে নাই। 6 মাস কি, আমার গত বছরের পুরো বছরের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। হয়তো এরকম হয়েছে আগে পিছে, হয় আমার 100 পিপস প্রফিট ছিল, এটা মার্কেট ওপেন হয়েছে আমার তখন দেখা যাচ্ছে 60 পিপস 50 পিপস, অথবা দেখা যাচ্ছে মার্কেট ওপেন হয়ে মাত্রই প্রাইসটা এসে আমার ব্রেক ইভেন হিট করে ফেলছে, কারণ তখন স্লিপেজটা বেশি থাকে, স্প্রেডও বেশি থাকে। অবশ্যই 50 60 70 পিপসে যাওয়ার পরে আপনি নতুনদেরকে 50 60 70 পিপস টার্গেট ইভাব করার পরেই ব্রেক ইভেনটা, এবং ব্রেক ইভেন কিন্তু আবার মুভমেন্ট করি আমরা অনেক সময় কিভাবে। সাপোজ আমার টার্গেট হচ্ছে 300 পিপস, 100 পিপস মুভ হওয়ার পরে আমি দিলাম এটা 60 পিপস 40 পিপস উপরে তুলে দিলাম আমার এন্ট্রিটা, অর্থাৎ সে যদি ব্রেক ইভেন এসেও খাই 40 পিপস প্রফিট। আবার যখন সে 200 পিপস প্রফিট চলছে, আমি দেখা যাচ্ছে 70 80 পিপসের মাথায় এসে আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স বা এমন একটা জোন যেখানে স্টপ লসটা দেওয়া যায়, সেখানে স্টপ লসটা এনে দিয়েছি, যাতে প্রাইসটা রিভার্স করলেও আমার ওই জায়গায় প্রফিট দেয় আমার।
রাসেল ভাই, আর অলমোস্ট আমরা অনেক হ্যাঁ, আমরা সময় নিয়ে প্রায় ফেলেছি। শেষের দিকে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে আমাদের লাইভটি শেষ করব। এখন মানে আপনার তরফ থেকে আপনি নিজে 5 মিনিটে একটা ট্রেডারের যে সাইকোলজি, সে কিভাবে ফরেক্স মার্কেটের সাথে সে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করাবে, নিজেকে কিভাবে সে প্রফিটেবল করে তুলবে, আপনি মানে এই সারসংক্ষেপটা একটু বলবেন। অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল প্রবলেমটাই হয় বেশি, যে আমরা যখন তখন ট্রেড নিই, যখন তখন ক্লোজ করি, এভারেজে আমরা প্রফিটে থাকতে পারি না, সাইকোলজি লসে। হ্যাঁ, তো আপনি সার্বিকভাবে যে সাইকোলজি কিভাবে আসলে আমরা প্রফিটেবল হতে পারবো সেই পরামর্শটা দিবেন। সাইকোলজি সাইকোলজি সেট আপের জন্য আমি আমার নিজের একটা স্ট্র্যাটেজি বলি, যেটা আমি আগেও কয়েকদিন বলেছি, গুগলে টুগলে আপনি পাবেন না। এখানে আপনি এস ও সো ডব্লিউটি ইউজ করবেন। এস মানে কি? এস মানে হচ্ছে স্ট্রেংথ, শক্তি। ও মানে কি? অপরচুনিটি। এস ও এক জায়গায় রাখলেন, দুইটা পেজ নিলেন, একটাতে এস একটাতে ও, এভাবে মার্ক করে দিলেন, তীর মার্ক করে দিলেন এস কে ও। হ্যাঁ, এভাবে তীর মার্ক করে দিবেন। আপনি তীর মার্ক করে দিয়ে আপনি রাখবেন এস ও, একটাতে স্ট্রেট একটাতে অপরচুনিটি, আরেকটাতে রাখবেন। একটা পেজ নেবেন সেম এরকম, তীর করে দিবেন, দিবেন সাথে তীর এইরকম, এই যে একটা তীর দেখাই দিবেন, তীর দেখাইয়া আপনি রাখবেন। এখানে আপনি যেটা করবেন, ডব্লিউ দিয়ে লিখবেন উইক, আর টি দিয়ে লিখবেন থ্রেট। এবার আসেন, আপনি বসবেন, ঠান্ডা মাথায় বসবেন, চিন্তা করবেন আমার কি কি শক্তি আছে, আমি যেটা দিয়ে ফরেক্স করব, যেটা থেকে আমি লাভ করব, আসলে কি আছে, আমি কি কি জানি যেটা দিয়ে আমার ফরেক্স করা যাবে। আমি চিন্তা করলাম, আমি প্রাইস অ্যাকশন বুঝি, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি, আমি ট্রেন্ড লাইন বুঝি, আমি মুভিং অ্যাভারেজ বুঝি, আমি এইটা বুঝি, আমি ইলিয়ট ওয়েভ বুঝি। আচ্ছা, এগুলো দিয়ে আমি কি করতে পারি? এগুলো দিয়ে আমি ট্রেড নিতে পারি, ভালো একটা ট্রেড নিতে পারি। আমি জানি কোথায় স্টপ লস দেওয়া যায়। মানে আমি কি কি জানি, এগুলো হচ্ছে আমার শক্তি। আমার 2000 ব্যালেন্স আছে, এটাও আমার এক শক্তি। এই পাশে আসেন আপনি, অপরচুনিটি। অপরচুনিটি কি কি? আমি ট্রেড বুঝে, ট্রেন্ড বুঝে, মার্কেট অ্যানালাইসিস করে প্রপারলি আমি এন্ট্রি নিতে পারি। আমার এন্ট্রিতে স্টপ লস প্রফার থাকে, আমার টেক প্রফিট প্রফার থাকে, আমার মানি ম্যানেজমেন্ট সেটআপ, আমি কত ডলার লস করব, কত ডলার লাভ করব, আমার সেটআপ আগে থেকেই রেডি করা থাকে। এগুলো আমার অপরচুনিটি। এবার উইক পয়েন্ট আসেন। আমার উইক পয়েন্ট কি কি? আমার উইক পয়েন্ট হচ্ছে আমি কয়েক টিপস প্রফিট হলেই ট্রেডটা ক্লোজ করে দিই, এক। দুই নম্বর হচ্ছে আমি অনেক বেশি লস নিয়ে বসে থাকি। তিন নাম্বার হচ্ছে আমি একসাথে কয়েকটা ট্রেড দিয়ে ফেলি। চার নাম্বার হচ্ছে আমি বড় বড় লটে ট্রেড দিই। এবার উইকনেস, এই চারটা উইকনেস আপনার থ্রেট কি হতে পারে? প্রথম, আমার আমি কয়েক পিপস প্রফিটে গেলে ট্রেড ক্লোজ করে দিই। এই ট্রেডটা 500 পিপস বা 200 পিপস প্রফিট দিতে পারতো। আমি ওভার ট্রেডিং করি, এই ট্রেডটা আমার, এই ট্রেডটার কারণে আমি প্রপার যে এন্ট্রিগুলো সেগুলো মিস করি। আমি স্টপ লস দিয়ে ট্রেড না দিয়ে ট্রেডটা হোল্ড করে রাখি, বড় বড় লস আমার হয়ে যায়, একটা সময় গিয়ে অ্যাকাউন্টগুলো চলে যায়। এইভাবে করে আপনি লেখেন, লেখার পর এটা আপনার টেবিলের সামনে করে লাগান বড় করে। ট্রেড যখনই দিবেন আপনি নিজেকে এই জায়গাগুলোতে প্রশ্ন করেন এবং 5টা জিনিস দেখে ট্রেড করেন। প্রথমত হচ্ছে, আমি যে ট্রেডটা দিচ্ছি এটা ট্রেন্ডের পক্ষে আছে কিনা। আমি যে ট্রেডটা দিচ্ছি, 2 নাম্বার, সেটা হচ্ছে স্টপ লস প্রপারলি আছে কিনা। 3 নাম্বার হচ্ছে আমার এই ট্রেডটা যে লস হবে, এই লসটা আমি সহনশীল কিনা। এই লস হলে আমার বড় ধরনের ক্ষতি হচ্ছে কিনা, আমার অ্যাকাউন্টের বড় ক্ষতি হচ্ছে কিনা। 4 নাম্বার হচ্ছে, আমি যে ট্রেডটা দিয়েছি, বাই দিচ্ছি, এটা সেল কেন দিব না, এটা কেন বাই হবে? এটা তো সেল হওয়ার কথা, এটা সেল দেওয়ার কথা, আমি বাই কেন দিব? আরেকবার নিজেকে এটা অ্যানালাইসিস করেন যে এটা আসলে কি বাই, নাকি আপনি যেটা সেল সেটাকে বাই দিচ্ছেন, নাকি সেটা সেল দিলে লাভ হবে। মানে বাই না দিয়ে আপনি যদি সেল দেন সেটা লাভ হবে কিনা, সেটা একবার চিন্তা করেন। 5 নাম্বার হচ্ছে, আপনি এই ট্রেডটা নিয়ে কতদিন ধৈর্য ধরে থাকতে পারবেন। এইসব চিন্তা করে আপনি ট্রেড দেন। এইটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল চাপের সবচেয়ে বড় ভুল। এস ও ডব্লিউটি, শর্ট অ্যানালাইসিস আপনি করেন। শর্ট অ্যানালাইসিসটা অনেক বিশাল কিছু, এটা যদি আলোচনা করতে চাই একদিন দুদিন চলে যাবে। এটার সাথে ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং আরো কিছু আলোচনা আছে, এটা আমার পার্সোনালি করা, এটা শুধুমাত্র আমার যারা স্টুডেন্ট তাদেরকেই করাই। এটা তবুও আপনাদের সাথে শেয়ার করলাম।
বাকিগুলো এগুলো নিয়ে আলোচনা করলেও 3 দিনের 3টা ক্লাস নিতে হবে। ঠিক আছে, এটা বিশাল আলোচনা। আহ, এভাবে করে আপনি আপনার সাইকোলজি সেট করতে পারেন। এবং ওই যে মানি ম্যানেজমেন্টের একটা কথা বলেছে, আপনি কত ডলার লস করবেন সেটা সেট করেন, কত লট ট্রেড করবেন সেটা না। ইনাফ, এটাতেই ইনাফ। এবং পারলে গ্রুপিং ট্রেড করেন, 2 জন 3 জন মিলে একসাথে, একজনের ইনভেস্টর পাসওয়ার্ড একজনকে দিয়ে রাখেন এবং একজনকে আরেকজন বলেন, ভাই আমার কাছে এই ট্রেডটা সেট আপ আসলে আমি আপনাকে জানাবো, আপনারাও আপনাদের মতামত জানাই। 3 জনের মতামত ওকে হয়, তারপর ট্রেডটা দেন, আদারওয়াইজ দিয়েন না। এবং 3 জনের কাছে 3 জনের ইনভেস্টর পাসওয়ার্ড রাখেন। কেউ একজন যদি বড় লটে ট্রেড দেয়, আরে ভাই কি করলেন আপনি, এত বড় একটা লট দিলেন, আপনি না আমাদের সাথে মেন্টর হিসেবে, আপনি না আমাদের 3 জনের একটা গ্রুপে আছেন, দুরু ভাই আপনি কি করলেন, এটা লজ্জা দেন। ওই লজ্জার ভয়ে হলো সে বড় লটে ট্রেড দিবে না। এবং আপনি আপনার অ্যাকাউন্ট প্রথমেই মাই এফএক্স বুক মাই এমকিউএল পাই আপনি জয়েন করাই দেন। ট্রেড করার সময় আপনার লজ্জা লাগবে যে মানুষ তো আপনি দেখতেছে, ভাই আমি তো এমন কিছু করা যাবে না যেটাতে আমার ট্রেডটা লস হতে পারে। অর্থাৎ আমরা জবাবদিহিতা দিই না বিদায় আমাদের এই অবস্থা। দেখেন ভাই, যে মোবাইলের কাজ করে, টিভি কম্পিউটারের কাজ করে, তারও একজন মেন্টর আছে, তারও একজন শিক্ষক আছে, সেও কোনো একটা ইনস্টিটিউশন থেকে বা কোনো একটা দোকান থেকে হলো কাজ শিখে, জন্যই গুরু মানে। আপনি কি করছেন? আপনি হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার ব্যবসা করতে আসছেন, আপনি কি করতেন? সেটা হচ্ছে বড় কথা। কিন্তু রাসলাই, জি ভাই। আমার আলোচনা ধন্যবাদ অনেক শেষ। মূল্যবান পরামর্শের জন্য। আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যে ব্রোকারটা ইন্ট্রোডিউস করাচ্ছেন, আমি নিজেও সেটা দেখেছি, সেটার রেগুলেশন, ভালো কিছু রেগুলেশন আছে। তো পাঁচটা নিঃসন্দেহে যে কেউ রেগুলেশন সেটা আছে করতে এবং পারে। এই ব্রোকারটা নিয়ে একটু কথা বলি। 1977 সালের কয়টা ব্রোকার আপনি ছিলেন প্রথমত? 2 নম্বর হচ্ছে ব্রোকার নিয়ে আপনার কতটুকু জ্ঞান আছে। ঠিক আছে, আমরা যে ট্রেড গুলো করি আমরা সবাই জানি ব্রোকার কি করে, লিকুইডিটি প্রোভাইডারকে দেয়। লিকুইডিটি প্রোভাইডার কার? আমাদের মার্কেট ম্যানিপুলেট করতে পারে কারা? আমাদের এগেনস্টে ট্রেড দিতে পারে কারা? যারা মার্কেট মেকার, যারা লিকুইডিটি প্রোভাইডার, তারাই। ঠিক আছে, আর ট্রেডের চিন্তা করছেন, আপনারা চিন্তা করেন দ্রুত কে বেশি উইথড্র তাড়াতাড়ি দিচ্ছে, কে বেশি স্প্রেড কম দিচ্ছে, কে বেশি সুবিধা দিচ্ছে, কার নামটা ভালো, কি করবেন? একটা ব্রোকার 1977 সাল থেকে এই পর্যন্ত টিকছে, আপনাকে বুঝতে হবে এটার অবস্থান কি। 5টা দেশের রেগুলেশন আছে, এফসিএ সবচেয়ে দামি রেগুলেশনটা ওদের কাছে আছে, এফসিএ ছাড়া ইউরোপের সবচেয়ে দামি রেগুলেশনটা ওদের আছে। ইউরোপের রেগুলেশনে ওরা মাত্র 30 লেভারেজ দিতে পারে, জানেন আপনি? ওরা দুবাই এক্সচেঞ্জের লাইসেন্স আছে। ঠিক আছে, তারপরে সেন্ট ভিনসেন্টের আছে, সাইপ্রাস আছে। এতগুলা রেগুলেশন নিয়ে কি করছে এই ব্রোকারটা? এই ব্রোকারটাকে আপনি জানেন, এই ব্রোকারটা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার, হোয়াইট লেভেল দেয়। আপনি আপনার নামে একটা ব্রোকার বানাতে চাচ্ছেন, আপনি এই ব্রোকারের কাছে মেসেজ দেন যে ভাই আমার একটা ব্রোকার লাগবে, আমার নাম হচ্ছে রানা, রানা broker.com হবে। তো ranafx.com একটা ব্রোকার বানাই দেন। হ্যাঁ, ওরা বলবে তখন ঠিক আছে আপনি, আমরা লিকুইডিটি প্রোভাইড করব, আপনি বলেন আপনাকে $5,000 দিতে হবে প্ল্যাটফর্মের জন্য, আর মোবাইল প্ল্যাটফর্মের জন্য দিতে হবে $5,000, $10,000, আপনার লিকুইডিটি হতে হবে এত, আমি লিকুইডিটি দিচ্ছি। এই টাইপের একটা ব্রোকার। ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ব্রোকারদের মধ্যে সাক্সো ব্যাংক, ডোকাস কফি, হ্যাঁ এগুলোর মতোই একটা সাক্সো ব্যাংক আমি আনতে চেয়েছিলাম এই ব্রোকারটার জায়গায়। সাক্সো ব্যাংক আসতে রাজি, কিন্তু ওরা $5,000 নিচে ডিপোজিট অ্যালাউ করে না। ওদেরকে আমি একটা পর্যায়ে রাজি করাইছি যে 100 ক্লায়েন্ট দিব। তো ওরা অনেক ভেবেচিন্তে বলছে ঠিক আছে আমরা $1,000 যদি ডিপোজিট দাও তাহলে আমরা রাজি। এখন বলেন $1,000 করে ডিপোজিট করে কয়জন বাঙালি আছে? তো ব্রোকার নিয়ে কোনো প্রশ্ন করার জায়গায় রাখি নাই, এমন একটা ব্রোকার এনেছি। শুধু এই ব্রোকারটা না, এই ব্রোকারটা মার্কেটিং করছি তো আরো একটা ব্রোকার আনবো, এফসিএ রেগুলেটেড, অন্তত মিনিমাম 20 বছর বয়স পার করছে ওইরকম ব্রোকারই আনবো আমি। আনলে আরো একটা ব্রোকার আনবো, একটা ব্রোকার না, 2টা ব্রোকার নিয়ে কাজ করবো। কারণ হচ্ছে আমি ব্রোকারের কাছে বিক্রি হতে যাচ্ছি না, একটা ব্রোকার মানে হচ্ছে আমি বিক্রি হয়ে যাচ্ছি। এই একটা ব্রোকার আগে মার্কেটিং করি, এই একটা মার্কেটিং ব্রোকারও কিন্তু আমি মাস্টার আইবি নিয়ে আসছি এবং ওদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। বাংলাদেশ থেকে যদি কেউ আইবি নেই, ওরা 5% আমাকে দিয়ে দিবে, আইবি ওরা সরাসরি দিবে, এখানে আমার কোনো হাত থাকবে না, আমি ফোনও করবো না, কিছু করবো না, আমি কোনো কিছুতেই থাকবো না, ওরাই সবকিছু করবে। আমাকে 5% দিয়ে দিতে হবে, কারণ আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। আমার একটা ভ্যালু আছে, আমি নিজে একটা ব্র্যান্ড, এখন ওই ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। ঠিক আছে, ওকে, অনেক কথাই বললাম। জি দাদা, আপনার জন্য অনেক রাসেল ভাই, শুভকামনা। জি জি, অনেক শুভকামনা, অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আপনার
আহ, এই শর্ট এই পরামর্শটা আশা করি যদি আমরা ট্রেডাররা আমরা যদি নিজেদের স্ট্রেংথ উইকনেস এগুলা ভেবে আমরা যদি মাঠে নামি, আমাদের কি অস্ত্র শস্ত্র তরবারি আছে সেগুলো নিয়ে যদি আমরা মার্কেটকে ঘায়াল করার চেষ্টা এটা তো করি, করেছি। ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রফিটেবল হবো, সাকসেসফুল হবো। আপনার এই এই থিওরিটা, এই চমৎকার এটা একটা মূল্যবান একটা সম্পদ আমাদের ট্রেডারদের জীবনে। আমরা যদি এটা আমরা ফলো করে যদি আমরা ঠিক এভাবে অ্যানালাইসিস করে যদি আমরা মার্কেটে নিজেদেরকে প্রবেশ করাই। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দাদা ভালো থাকবেন। জি, আদাব।